আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, এবং এই ক্লাসের লেকচার শিট পিডিএফ আজকেই পেয়ে যাবেন, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং এই ক্লাসের পিডিএফ লেকচার শিটগুলো আমরা আগেও দিয়েছি, আগের কোর্সেও দিয়েছি, আপনাদেরকেও দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে যে এই ক্লাসটা আসলে হচ্ছে মূল চাবিকাঠি হচ্ছে আপনাকে টেন্স অনুযায়ী আমরা ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো। ঠিক আছে, টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো। টপিকসটা হচ্ছে বাংলাদেশের বেকারত্ব সমস্যা নিয়ে। এখন যে বিষয়টা আপনাদেরকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই ক্লাসটা এই কোর্সের মধ্যে রাখি নাই। এই কোর্সের মধ্যে এই ক্লাসটা আপনাকে রেকর্ডেড দেওয়া হবে, বাট আমার কাছে যেটা মনে হলো যে এই ক্লাসটা অন্ততপক্ষে রেকর্ড না, এই ক্লাসটা অন্ততপক্ষে লাইভ দিয়ে দিই। রেকর্ড তো থাকবেই, কিন্তু লাইভে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা এই ক্লাসটা আপনাদের সাথে সম্পূর্ণ করব। লাইভ যোগাযোগের মাধ্যমে এই ক্লাসটা আপনাদের সাথে আমরা সম্পূর্ণ করব। ওকে, এবং ক্লাসটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট আপনাদের লাইফের সবার জন্য। ওকে, আপনারা কি আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, ওকে, আসেন শুরু করব। দেখেন, আমি আপনাদেরকে যেভাবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখাই সেইভাবে যদি আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখেন তাহলে আপনার 5 দিন 6 দিন বা 7 দিন 8 দিনই লাগবে একটা নর্মাল ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে। এর পাশাপাশি আপনাকে আমি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে। তো যাই হোক, আজকে আমরা শুরু করব আমাদের এই ক্লাসটি, এবং এই ক্লাসের যে মূল চাবিকাঠি সেটা হচ্ছে আমাদের দুইটা জিনিস বারবার খুঁজতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব। আর এই যে দেখেন আপনি একটা ভার্বের অংশ দেখতে পাচ্ছেন, এই ভার্বের বিভিন্ন ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশন গুলো হচ্ছে টেন্সের উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন তৈরি হয়। টেন্সের উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন, মানে যখন একবার হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম বসাতে হয়, একবার হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাতে হয়, একবার 3 নাম্বার ফর্ম বসাতে হয়, একবার ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। এজন্য আমরা তো শুধুমাত্র এই দুইটাই শিখছি, সাবজেক্ট আর ভার্ব। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভার্বটা বসানো শেখা দরকার। এটা যদি না শিখতে পারেন তাহলে কিন্তু ইংরেজি রাইটিং লিখতে অনেকগুলো সমস্যা ফেস করতে হবে আপনাকে। আর আমি আপনাকে বলছি ভাই, এটা ট্রান্সলেশনের ক্লাসও ধরতে পারবেন, এটা ইংলিশ রাইটিং এর ক্লাসও ধরতে পারবেন। শুধু যে ট্রান্সলেশন, শুধু যে ফ্রি হ্যান্ড রাইটিং তা না, আপনি একদিন দেখবেন যে এই ক্লাসগুলো করতে করতে আপনি নিজে নিজে করতে পারছেন। তো আমরা একটা একটা করে লাইন দেখার চেষ্টা করব। এন্ড নর্মাল রাইটিং এর সাথে সাথে আমরা গ্রামাটিক্যাল রাইটিং গুলো পড়ার চেষ্টা করব। নর্মাল রাইটিং এর সাথে সাথে আমরা গ্রামাটিক্যাল রাইটিং গুলো পড়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার আসেন। আচ্ছা, টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে ক্লাস মানে আমরা ভার্বটাকে সঠিকভাবে বসানোর চেষ্টা চালাবো। ইভেন আমরা কয়েকটা জিনিস আপনাকে লিখে দেবো, এই জিনিসগুলো আপনাকেও লিখে নিতে হবে, খাতার মধ্যে নোট করে নিতে হবে। ওকে, এখন আসেন, প্রথমে দেখেন আমরা এই সেন্টেন্সটা গতকালকের ক্লাসও দেখেছি, ওটা ডিলিট করে দিয়েছে। আজকে আমরা এখান থেকে শুরু করব। হ্যাঁ, এখান থেকে আবার শুরু করব। দেখেন, ফার্স্ট অফ অল আপনার কোনো কিছুর দরকার নাই, আপনার দরকার হচ্ছে একটা সাবজেক্ট। যেমন ধরেন এই যে বেকারত্ব, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। আর কিভাবে বুঝলাম সাবজেক্ট এটা আমি পরে বোঝাচ্ছি, এটা আপনি 3 বার পড়েন, আপনি সাবজেক্ট বুঝে নেবেন। বাংলাদেশে বেকারত্ব একটি গুরুতর সমস্যা। তো এইভাবে এটা একটা সাবজেক্ট। আর ভার্ব কই, সেন্টেন্সে ভার্ব নাই। তার মানে ভার্ব না থাকলে কি করতে হবে দেখেন, আমরা যখন একটা বাক্যে সাবজেক্ট খুঁজে পাই না তখন আমরা কি কি বসাই, তখন আমরা ইট বসাই, আইটি ইট, তখন আমরা ওয়ান বসাই, অথবা আমরা দে বসাই। কি বসাই? দে বসাই, এই 3টা বসাই। বাক্যের মধ্যে যদি আমরা ভার্ব না খুঁজে পাই তাহলে আমরা যেটা বসাই সেটা হচ্ছে এম ইজ আর। কি বসাই? এম ইজ এবং আর। আর একটু স্ট্যান্ডার্ড করতে গেলে আমাকে কি বসাতে হচ্ছে, নিউজ পেপারের মতো করে লিখতে গেলে আমাকে রিমেইন বসাতে হচ্ছে। আমাকে কি বসাতে হচ্ছে? রিমেইন। যদি ইজের জন্য রিমেইন, অথবা আর এর জন্য রিমেইন, আর ইজের জন্য রিমেন্স। রিমেইনস সিঙ্গুলার হলে রিমেইনস, বোঝা গেছে? সিঙ্গুলার হলে কি? রিমেইনস, এস বসাতে হবে। আপনি যদি
নিউ ইয়র্ক টাইম বা বিবিসি পত্রিকার মতো করে ইংরেজি রাইটিং লিখতে চান, তাহলে আপনাকে রিমেইন না লিখে স্ট্যান্ড অ্যাজ বসাতে হবে। স্ট্যান্ড অ্যাজ, স্ট্যান্ড অ্যাজ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। স্ট্যান্ড অ্যাজ কি? একটা ফ্রেজাল ভার্ব। আপনাকে একটা ফ্রেজাল ভার্ব বসাতে হয়। হয় আপনি এম ইদার, এটা একদম নরমাল। যদি আপনি ভার্ব না খুঁজে পান তাহলে এম ইদার বসাবেন। যদি আপনি ভার্ব না খুঁজে পান, এম ইদারের বদলে রিমেইন বসাতে পারেন, অথবা আপনি স্ট্যান্ড অ্যাজ বসাতে পারেন। ফ্রেজাল ভার্ব দিয়েও করতে পারেন, নতুন একটা শব্দ দিয়ে করতে পারেন, এবং এম ইজ আর দিয়ে করতে পারেন। আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এগুলা হচ্ছে স্ট্রং ভার্ব আর এগুলা হচ্ছে উইক ভার্ব। উইক ভার্ব না বসে যদি স্ট্রং ভার্ব বসান তাহলে আইএলটিএস এ ভালো একটা মার্কস পাবেন, স্ট্যান্ড অ্যাজ ভালো একটা মার্কস পাবেন। তবে আমি আপনাকে বলবো যে রিমেইন এটা সব জায়গায় গ্রহণযোগ্য, আমাদের বাংলাদেশেও গ্রহণযোগ্য, বাইরের ওয়ার্ল্ডেও গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য শব্দটা সব জায়গায় গ্রহণযোগ্য। এম ইদ আর দিয়ে আপনি সর্বোচ্চ বিসিএস এ ভালো করতে পারবেন, কিন্তু এরপরে যখন ব্যাংকের পরীক্ষা দিতে যাবেন তখন ভালো করতে পারবেন না। কারণ এখন ইংরেজিগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ইংরেজির একটা ঐতিহাসিক পরিবর্তন ঘটছে বাংলাদেশেও। এটা ঘটবেই, এটা স্বাভাবিক, আমরা শিক্ষিত হচ্ছি সবাই, ঘটবে। যাই হোক, এখন লক্ষ্য করেন আমাদের এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই, তাহলে আমাকে হয় এম ইজ আর এর মধ্যে একটা বসাতে হবে। আমরা এম ইজ আর দিয়ে শুরু করলাম। হ্যাঁ, তো ধরেন আমরা এখানে বসাচ্ছি যে এইটা আমাদের সাবজেক্ট, কিন্তু সেন্টেন্সের শুরুতে আছে এইটা। সেন্টেন্সের শুরুতে একটা শব্দ আছে, আপনার মাথায় শব্দটা আসছে, আপনার মাথায় কি শব্দটা প্রথমে আসছে কি? বাংলাদেশে। তার মানে এ আছে, তার মানে ইন বসাতে হবে। এ আছে, এই যে এ কার আছে, তাই আপনি কি করলেন? ইন। তারপরে কি করলেন? বাংলাদেশ, ইন বাংলাদেশ। ঠিক আছে, আপনি যেহেতু ইন প্রিপজিশন দিয়ে শুরু করছেন একটা সেন্টেন্স, তো এটা লেখার পর আপনাকে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে এখন আপনি দেখেন এখন কি আছে? সাবজেক্টের অংশটা আছে, তাই না? তো আমরা কি শিখেছি যে সাবজেক্টের পরেই ভার্ব বসবে, সাবজেক্টের পরেই ভার্ব বসবে। তাহলে সাবজেক্টটা লেখেন, বেকারত্বের ইংলিশ হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট, এটা হচ্ছে বেকারত্বের ইংলিশ। এখন এটা কি বসাই দিলেন? সাবজেক্ট বসাইলেন। তাহলে আপনাকে একটা ভার্ব বসাতে হবে এখন, কারণ আপনি সাবজেক্ট বসাই দিয়েছেন। এখন এই বাক্যের মধ্যে কোনো ভার্ব নাই। একটি, এটা একটা আর্টিকেল। গুরুতর, এটা একটা অ্যাডজেক্টিভ। সমস্যা, এটা একটা নাউন। তাহলে আমার কি দরকার ছিল? একটা ভার্ব দরকার ছিল। আর্টিকেল তো কখনো ভার্ব হতে পারে না, গুরুতর কখনো কি ভার্ব হতে পারে? এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি কখনো ভার্ব হয় নাকি? সমস্যা, নাউন, নাউন তো ভার্ব না। এখন লক্ষ্য করেন একটি ইংলিশটা এখানে আমরা এম ইজ আর এর মধ্যে একটা বসাবো, হয় এম বসাবো, ইজ বসাবো, না হয় আর বসাবো। কোনটা বসাবো? এইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কেন? কারণ ই এন টি এটা থাকলে কি আনকাউন্টেবল নাউন, তার মানে সিঙ্গুলার, তার মানে আমাকে ইজটা বসাতে হবে। এই যে আমি ইজ বসাইলাম, ইজ। এরপরে কি আছে? একটি, একটি ইংলিশ কি? আ। তারপরে গুরুতর, গুরুতর ইংলিশ কি? সিরিয়াস, সিরিয়াস। সমস্যা ইংলিশ কি? প্রবলেম, প্রবলেম। প্রবলেমটা একটু নিচে লিখি, এখানে লিখি। হ্যাঁ, এইখানে লিখি প্রবলেম। দেখেন তো কত সুন্দর একটা সেন্টেন্স হইল না? এখন লক্ষ্য করেন আমরা নিচের টুকু একটু মুছে দিই। হ্যাঁ, আমরা নিচের টুকুটা একটু মুছে দিই, নিচের টুকুটা আমরা মুছে দিব। দেখেন এখানে যে আপনি ইজ বসালেন, ইজের বদলে আপনি কি বসাতে পারতেন? রিমেইন, রিমেইনস। এস এর জন্য এখানেও এস, হ্যাঁ, ইজের জন্য এখানেও এস বলবে, রিমেইনস। রিমেইনস বসালে আপনি নিউজ পেপারের মতো করে হবে। স্ট্যান্ড অ্যাজ, এটাও বসাতে পারেন, স্ট্যান্ড অ্যাজ। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব দিয়ে বসালেন। এটা হচ্ছে গার্ডিয়ান, সরি নিউ ইয়র্ক টাইম, অথবা আপনি বিবিসির মতো করে লেখার জন্য এটা বসাতে পারেন, রিমেইনস অথবা ইজ। এখন লক্ষ্য করেন এই যে সিরিয়াস, এইখানে কিন্তু অনেক কিছু বসানো যাইতো। এখানে কি কি বসানো যাইতো? এখানে যদি আপনি বসাতে থাকতেন তাহলে এখানে আপনাকে বসানো যাইতো, ধরেন আপনি কি কি বসাতে পারেন? লাইক দ্যাট হচ্ছে অ্যালার্মিং বসাতে পারেন, অ্যালার্মিং বসাতে পারেন, ইম্পর্ট্যান্ট বসাতে পারেন, ইম্পর্ট্যান্ট বসাতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি কি বসাতে পারেন? আর্জেন্ট বসাতে পারেন, আর্জেন্ট, আর্জেন্ট বসাতে পারেন।
অথবা আপনি দেখেন এগুলো আমি কেন লিখতেছি, এই যে এই সিরিয়াসের জন্য আপনাকে কি কি বসাতে পারেন, এই সিরিয়াসের জন্য এটাই দেখাচ্ছে, আর্জেন্ট, ইম্পর্ট্যান্ট, অ্যালার্মিং, আরো কি কি বসাতে পারি আমরা, ধরেন হচ্ছে এইগুলোই আর কি, অ্যালার্মিং, তারপরে গ্র্যাভ, গ্র্যাভ ইস্যু, গ্র্যাভ, গ্র্যাব বসাতে পারি, এরকম অনেকগুলা শব্দ বসাতে পারি। এখন আমি আপনাকে কেন এতগুলা শব্দ দেখালাম, একটা সিরিয়াসের শব্দ এতগুলা কেন দেখালাম, কারণ হচ্ছে এগুলো বিসিএস, ব্যাংক, আইএলটিএস এ এসেছে পরীক্ষাগুলোতে, এর জন্য আমি আপনাকে দেখাইলাম। হ্যাঁ, এখন যখন আপনি এতগুলো শব্দগুলো পড়বেন, যেমন আর্জেন্ট মানে কি, খুবই গুরুত্ব, ইম্পর্টেন্ট মানে কি, গুরুত্বপূর্ণ, গ্র্যাব মানে কি, গুরুত্বপূর্ণ, বা গ্র্যাব মানে হচ্ছে সাহসী বাট এখানে গুরুত্বপূর্ণ, অ্যালার্মিং মানেও হচ্ছে কি গুরুত্বপূর্ণ, অথবা শকিং ইস্যু, শকিং প্রবলেম না বলে শকিং ইস্যু, এগুলো বসাতে পারেন। এখন এই যে প্রবলেম, ইংরেজি পত্রিকাগুলো কখনো প্রবলেম লিখে না, দেখবেন ইস্যু লিখেছে। কি লিখেছে? ইস্যু লিখেছে। প্রবলেমের বদলে কি লেখা যায়? ইস্যু লেখা যায়। প্রবলেমের বদলে কি লেখা যায়? ইস্যু লেখা যায়। একটা সেন্টেন্স নিয়ে এতক্ষণ গবেষণা কেন করলাম? কারণ হচ্ছে আপনার লাইফের জন্য, আপনার স্টাইলের জন্য। এখন আমরা কিছু কিছু স্টাইল শিখবো। আগে নিউজ পেপারের মতো করে লেখার জন্য আগে সেন্টেন্সটা আপনি কি কিভাবে লিখতে পারেন, এই লেখার পরে আপনাকে স্টাইলগুলো শিখতে হবে। ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা দেখাইলাম আপনাকে। দেখেন এখন আমরা এটা মুছে দিব, মুছে দিয়ে এই যে এগুলো শব্দগুলোর জন্য যে বিসিএস পরীক্ষা এসেছে এগুলো আমরা আপনাকে দেখাই। এই যে দেখেন বাংলাদেশ ব্যাংকের 2018 সালে একটা পরীক্ষা এসেছে। ও আচ্ছা, সেভিয়ার এই শব্দটার অর্থ কি? আমরা সবাই জানি সেভিয়ার শব্দের অর্থ হচ্ছে মারাত্মক। কি? মারাত্মক। কিন্তু আমাদের বইগুলো আমাকে কখনোই বলেনি যে সেভিয়ারের সিনোনিম হচ্ছে সিরিয়াস। সেভিয়ারের সিনোনিম কি? সিরিয়াস। এটা আমাদের বইগুলো কখনোই আমাকে বলেনি। আমাদের বইগুলো কখনোই বলেনি। যখন দেখলো বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা এসেছে তখন এটা বই নিয়ে যে ইনক্লুড করাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আসার পরে আমরা জানতে পারছি যে ঘটনা এটা। লাইক দ্যাট এই কোশ্চেনটার দিকে একটু যদি আপনি লক্ষ্য করেন, দেখেন এই কোশ্চেনটা তো আমরা দেখেছি সেভিয়ার। আচ্ছা, এই কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করেন, দেখেন প্রেসিং ইস্যু, ইস্যু মানে প্রবলেম, এই যে ইস্যু, এই যে ইস্যু, ইস্যু মানে কি? প্রবলেম। আনএমপ্লয়মেন্ট ইজ আ প্রেসিং ইস্যু ইন সাউথ এশিয়া। আইবিএর এমবিএ রিটেন পরীক্ষা এসেছে, যারা আইবিএ এমবিএ রিটেন পরীক্ষা দিবেন তারা জানবেন যে প্রেসিং এটা 2019 সালে এসেছে। এটা কোন পত্রিকা থেকে এসেছে? আমরা সবাই জানি প্রেসিং ইস্যুটা সবসময় গার্ডিয়ান পত্রিকা ইউজ করে। ইভেন আপনি যদি আমার পত্রিকার ক্লাস দেখে থাকেন তাহলে সেখানে আমি আপনাকে বারবার বলেছি প্রেসিং শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। সেখানে আমি প্রেসিং শব্দের অর্থটা কি লিখেছি? ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। প্রেসিং শব্দটার অর্থ কি? ইম্পর্টেন্ট লিখেছিলাম। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। যারা যারা আমার গার্ডিয়ান পত্রিকার ক্লাসগুলো দেখেছেন সেখানে আমাদের প্রেসিং ইস্যু লেখা ছিল। প্রেসিং ইস্যু মানে গুরুত্বপূর্ণ সমস্যা, হ্যাঁ, ইস্যু মানে প্রবলেম। ঠিক একইভাবে দেখেন এইখানে যে বিষয়টা আছে আর্জেন্ট প্রবলেম, এই যে দেখেন প্রেসিং আর আর্জেন্ট একই জিনিস। নিউজ পেপারগুলো প্রেসিং ইউজ করে থাকে, এন্ড প্রেসিং এর যে শব্দের অর্থ সেটা হচ্ছে আর্জেন্ট। এটা 19 সালে এসেছে। এরপরে দেখেন আরেকটা কোশ্চেন এসেছে 41 বিসিএস এ। কোশ্চেনটা হচ্ছে চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড গ্র্যাব। এই যে দেখেন গ্র্যাব, আমরা সবাই জানি গ্র্যাব ইজ মিনিং হচ্ছে সাহসী, এরকম বোঝায়। হ্যাঁ, তো দেখেন এইখানে গ্র্যাব মানে গুরুত্বপূর্ণ ইস্যু, মানে সিরিয়াস। এই যে দেখেন সিরিয়াস, বাট আমাদের বইগুলো আমাকে এটাকে 41 বিসিএস আসার পরে আমাদের ইনক্লুড করতেছে। কেন ইনক্লুড করতেছে? কারণ বিষয়গুলো হচ্ছে আমরা অনেকেই জানি না, এখন আমরা জানতে পারছি আস্তে আস্তে। 44 বিসিএস বলতেছে যে নিয়ারেস্ট ইন দ্য মিনিং অ্যালার্মিং। এই যে দেখেন অ্যালার্মিং, আর এই যে দেখেন শকিং। তাহলে অ্যালার্মিং এর সিনোনিম হচ্ছে শকিং। আবার লক্ষ্য করেন আইএলটিএস একাডেমিক রিডিং, এটা ক্যামব্রিজ 12, এইখানে এসেছে দেখেন যে আমাদের সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যালার্মিং এর সিনোনিম কি? 44 বিসিএস এর মতনই প্রায়, তাই না? সো দেখেন এখানে সিরিয়াস হচ্ছে ডেঞ্জারাস, মানে খুবই মারাত্মক। অনেকে হার্মলেস দিয়েছেন কিন্তু না, খুবই মারাত্মক। তো অ্যালার্মিং লেভেল মানে বলতেছে যে প্লাস্টিক পলিউশন হ্যাজ রিচ অ্যান অ্যালার্মিং লেভেল, মানে ডেঞ্জারাস লেভেলে পৌঁছাইছে। ঠিক আছে? তো এখন আমরা এই জিনিসটা দেখলাম, আর আছে আর নেই। হ্যাঁ, আমরা আর নেই, আমাদের মনে হয় আর নেই। এখন লক্ষ্য করেন, এখন একটু লক্ষ্য করি, আমরা আমাদের প্রথম সেন্টেন্সের দিকে চলে যাই। আমরা এগুলা মুছে দিলাম কারণ এই যে শব্দগুলো সম্পর্কে আমাদের আইডিয়া বা ধারণা চলে এসেছে, এই জন্য আমরা এগুলা মুছে দিলাম। এখান থেকে প্রবলেমটা মুছে দিয়েছিলাম, এখন আমি প্রবলেমটা লিখে দিলাম। আচ্ছা, প্রবলেমটা লিখে দিলাম। এখন
আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে শিখতে হবে, শেখার মতো শিখতে হবে। আমাদেরকে এই টুস করে শিখে চলে গেলাম, টুস করে সবকিছুতে উঠে গেলাম, এই জিনিসগুলো না। হ্যাঁ, দেখেন এইখানে আমরা একটা সেন্টেন্স লিখবো। এই সেন্টেন্সটাকে যদি আপনি একটু উলট পালট করে লিখেন তাহলে কিভাবে লিখতে পারবেন? ধরেন আমরা বললাম আ সিরিয়াস ইস্যু বা আ সিরিয়াস প্রবলেমটাকে সামনে নিব। কি নিব? আ সিরিয়াস প্রবলেমটাকে কি করব? সামনে নিব। আ সিরিয়াস প্রবলেম, প্রবলেমের বদলে আপনি কি লিখতে পারেন? ইস্যু। ঠিক আছে, আ সিরিয়াস প্রবলেম কিসে? এখন দেখেন আ সিরিয়াস প্রবলেমটাকে আমরা সামনে নিয়ে নিলাম, এই যে আ সিরিয়াস প্রবলেম, এটাকে আমরা সামনে নিয়ে নিলাম। আর ইন বাংলাদেশটাকে এটার সাথে যুক্ত করে দিলাম। ইন বাংলাদেশ, ইন বাংলাদেশটাকে আমরা কি করলাম? এটার সাথে যুক্ত করে দিলাম। তাহলে এখন ঘটনা হচ্ছে আ সিরিয়াস প্রবলেম ইন বাংলাদেশ। এখন ইজ কই? এই যে ইজ আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, a serious problem in Bangladesh is unemployment বা is an unemployment, এটাও দিতে পারেন। হ্যাঁ, এমপ্লয়মেন্ট। এই যে দেখেন আমরা কি করলাম, এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাকে অবজেক্ট বানাই দিলাম, আর এই ভার্বটাকে ভার্বেই নিয়ে আসলাম, জাস্ট আ সিরিয়াস প্রবলেমটাকে সামনে নিয়ে আসলাম। এই যে দেখেন আ সিরিয়াস প্রবলেম, এইটা আমার হচ্ছে কি সাবজেক্ট। এখন এইটা আমার সাবজেক্ট হয়ে গেছে, আর এইখানে আমার ভার্ব, আর আনএমপ্লয়মেন্ট এইটা আমার অবজেক্ট। তো দেখেন আপনি সাবজেক্ট যেটাকে ইচ্ছা সেটাকে ধরতে পারেন। যখন আপনি বাংলা বাক্যের সাবজেক্টের সাথে মিল না রেখে অবজেক্টকে সাবজেক্ট বানানো শিখতে পারবেন, তখন আপনি রাইটিং স্কিলে আরো বেশি দক্ষতা অর্জন করতে পারবেন। হ্যাঁ, রাইটিং স্কিলে কি করতে পারবেন? আরো বেশি দক্ষতা অর্জন করতে পারবেন। আরেকটা সেন্টেন্স আছে যে আপনাদেরকে দেয়ার আর এবং দেয়ার ইজ দিয়ে কোনো সেন্টেন্স, পৃথিবীতে যত সেন্টেন্স আছে সব সেন্টেন্সের আগে দেয়ার আর দেয়ার ইজ যুক্ত করা যায়। এমন না যে কোনো একটা জায়গায় এই পুকুরে অনেক মাছ আছে, এই টেবিলে একটা বই আছে, বাংলাদেশে শেখানো হয়। আমাদের বাংলাদেশে আমাদেরকে ছোটবেলা থেকে শিখে আসা হয় যে এই পুকুরে একটা মাছ আছে, এইখানে একটা মানে পাখি আছে, এই ঘরে একটা এই আছে। এগুলো থাকলে দেয়ার আর অথবা দেয়ার ইজ দ্য সেন্টেন্স শুরু করতে হয়। এমন কোনো কিচ্ছু নেই, এগুলো পুরোই ফালতু। বুঝতে পেরেছেন? পুরোই ফাউল। এই ফাউলগুলো কোথা থেকে এসেছে? আমাদের একটা সেন্টেন্স আছে যে এই পুকুরে অনেক মাছ আছে, দেয়ার আর ম্যানি ফিশ ইন দিস পন্ড। এই কথাটার উপরে ভিত্তি করে সবগুলো এবার লেখা শুরু করেছে। এই টেবিলে একটা বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। ভাই, এই দেয়ার আর এগুলো না। দ্য বুক অন দ্য টেবিল, দেখেন দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দেখেন দেয়ার আর দেয়ার ইজ যুক্ত করার কোনো মানে হয়নি, কিন্তু এগুলা স্টাইল করার জন্য একটা সময় ইংরেজরা যুক্ত করেছিল, আমরা পড়েছিলাম, এখন আর আমরা যুক্ত করি না। লাইক দ্যাট এই সেন্টেন্সটাকে আমি দেয়ার আর দেয়ার ইজ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি এখানে দেয়ার লিখলাম, এখানে কি ভার্ব আছে? ইজ, দেয়ার ইজ। এখন কি সিরিয়াস প্রবলেম, সিরিয়াসের বদলে আপনি সিগনিফিকেন্টও লিখতে পারেন। কি লিখতে পারেন? সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট প্রবলেম। আচ্ছা, দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট প্রবলেম, দেয়ার ইজ সিগনিফিকেন্ট বা দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট প্রবলেম। আটা এটা ভুলে গেছি, আটা আরেকবার দিয়ে দিলেই হয়। ধরেন দেয়ার ইজ আ সিরিয়াস প্রবলেম, সিরিয়াসই দিলাম ধরেন আপনাদের বোঝার সুবিধার্থে। দেয়ার ইজ আ সিরিয়াস প্রবলেম, প্রবলেম না দিয়ে কি দিবেন? ইস্যু দিবেন, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। দেয়ার ইজ আ সিরিয়াস প্রবলেম ইন বাংলাদেশ, দেয়ার ইজ আ সিরিয়াস প্রবলেম ইন বাংলাদেশ। There is a serious problem in Bangladesh, like but such as unemployment, such as unemployment। এখন আপনি বলতে পারেন such as তো আবার যুক্ত করলেন কেন? না যুক্ত করলে হইতো না? হ্যাঁ, না যুক্ত করলেও হইতো যদি আমি such as মানে কি? যেমন। তো যেমন না যুক্ত করলে এখানে একটা ইনভার্টেড কমা বসায় দিতে হবে, মানে কি কোটেশন, সরি ইনভার্টেড কমা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনভার্টেড কমা এটা বসায় দিতে হবে, তাহলে হয়ে যাবে। যদি সাচ অ্যাজ না বসান তাহলে আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে? সো দেখেন
প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আমরা দেয়ার আর দেয়ার ইজ দিতে পারবো। পুকুরে মাছ আছে, আছে বা ছিল এরকম কিছু থাকলে দেয়ার আর দেয়ার ইজ দিয়ে শুরু করতে হয়। এই সিস্টেমটা পুরোটাই ভুল। আমি অনেক ভালো ভালো শিক্ষকদেরকে রিসেন্টলি ক্লাস নিতেও দেখেছি যে এই ভুলগুলো আপনাদেরকে শেখাচ্ছে এবং ভুলগুলো আপনারাও করছেন বসে বসে। কেন করছেন? বিকজ অফ দ্যাট তারা যা বলে তাই শুনতেছেন। ভাই একটা জিনিস মাথায় রাখবেন, যারা আইএলটিএস দিয়েছে তাদের শেখানোর পদ্ধতি একটু আলাদা হবে। বিভিন্ন জব সেক্টরে জবের এক্সামগুলো দিয়েছে তাদের সেক্টরগুলো একটু আলাদা হবে। হ্যাঁ, আপনাকেও সেক্টর ওয়াইজ একটু ভাগ করতে হবে, নিজেকে পরিচালনা করতে হবে একটু হায়ার লেভেলে। আচ্ছা যাই হোক, এখন আসেন আমরা একই ধরনের সেন্টেন্সগুলো গার্ডিয়ান, আল জাজিরা পত্রিকা থেকে একটু শিখে আসি। ধরেন আমাদের এই পত্রিকা থেকে আমরা একটু শিখি। টেন্স অনুযায়ী ভার্ব আপনাকে আমি এখন শেখাবো। আগে একটা সেন্টেন্স দেখাই নিলাম, এখন ভার্বগুলো শেখাবো। টেন্স অনুযায়ী ভার্বগুলো এখন কি আমি আপনাকে শেখাবো। ওকে ওকে আচ্ছা, এখন এইখানে আমাদের পত্রিকা 3টা আছে। আমাদের পত্রিকাগুলো থেকে আমরা কেন শিখবো? দেখেন, গার্ডিয়ান পত্রিকা একটা ভালো লেভেলের পত্রিকা, তার লেখার স্টাইল ফর্মাল স্টাইল। আপনি যদি নিউ ইয়র্ক পত্রিকাটা দেখেন তাহলে আরো বেশি ফর্মালে যেতে পারবেন। আল জাজিরা নর্মাল ফর্মালে লিখলেও আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পত্রিকা। লাইক আমরা এই 3টা পত্রিকাকে একটু ভালো করে বিশ্লেষণ করলে আমাদের যে লেখা সেই লেখার সাথে এদের লেখার পার্থক্যটা করতে পারবো। আমরা কি লিখেছিলাম? আমরা লিখেছিলাম যে ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট ইজ আ সিরিয়াস প্রবলেম, আনএমপ্লয়মেন্ট ইজ আ সিরিয়াস প্রবলেম, এটা লিখেছিলাম। এখন লক্ষ্য করেন এইখানে আমরা জিনিসটা লিখতেছি, দেখেন মানে আমাদের ঘটনা হচ্ছে আমরা সাবজেক্ট আর ভার্বকে পাশাপাশি রেখেছিলাম। এরাও দেখেন এখানে সাবজেক্ট আর ভার্বকে পাশাপাশি রেখেছে। দেখেন বাংলাদেশ এটাকে সাবজেক্ট ধরেছে ওরা, আমরা বাংলাদেশকে সাবজেক্ট ধরিনি। আমরা বলেছিলাম যে ইন বাংলাদেশ, আমরা কি বলেছিলাম? ইন বাংলাদেশ এটা বলেছিলাম, তাই না? ইন বাংলাদেশ করলে এটা হয়ে যায় অ্যাডভার্ব, আর শুধু বাংলাদেশ দিলে এটা হচ্ছে প্রপার নাউন, মানে এটা একটা সাবজেক্ট। তারপরে দেখেন স্ট্রাগলস, যেহেতু প্রপার নাউন সিঙ্গুলার হয় তাই তার ভার্বের সাথে এস অথবা ইএস দিতে হয়। তার মানে বাংলাদেশ স্ট্রাগলস, বাংলাদেশ লড়াই করছে। কি লড়াই করছে? কিসের সাথে লড়াই করছে? উইথ আ ওয়ার্সিং আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস, মানে খুবই বাজে বেকারত্বের সমস্যার সাথে, বেকারত্বের সংকটের সাথে লড়াই করছে বাংলাদেশ। উইথ ওয়ার্সিং, ওয়ার্সিং মানে খুবই বাজে, আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস মানে হচ্ছে খুবই বাজে ক্রাইসিসের সাথে লড়াই করছে বাংলাদেশ, তাই বলতেছে। তো এই কথাটুকুই আমরা লিখেছি এতটুকু পর্যন্ত। এরপরে যে কথাটা আছে সেটা হচ্ছে অ্যামিড। এরপরে যে কথাটা আছে সেই কথাটা হচ্ছে অ্যামিড। এই যে দেখেন অ্যামিড ইকোনমিক্স, অ্যামিড মানে হচ্ছে মধ্যে। অ্যামিড মানে কি? মধ্যে। এই কথাটা মানে দেখেন আপনাদেরকে আমি বললাম নর্মাল ইংলিশটাই রাখেন। আমরা যেমন এই যে নর্মাল ইংলিশটাই রেখেছিলাম, এই যে নর্মাল ইংলিশ যে এই উপরেরটাই রেখেছিলাম ইন বাংলাদেশ। এই যে প্রথমে ইন বাংলাদেশ আছে, তারপরে বেকারত্ব, বেকারত্বের নাম কি? আনএমপ্লয়মেন্ট। ভার্ব নাই তাই ইজ দিলাম। তারপরে একটি আছে, এই যে দেখেন একটি। তারপর গুরুতর আছে, এই যে দেখেন গুরুত্ব। তারপর সমস্যা আছে, এই যে দেখেন সমস্যা। দেখেন শুধু সাবজেক্ট আর ভার্বকে পাশাপাশি রেখেছিলাম। এই নিচের সেন্টেন্সেও সাবজেক্ট এটাকে সাবজেক্ট বানাইছি, এটাকে ভার্ব বানাইছি। এখানে কি দেয়ার ইজ এ সিরিয়াস প্রবলেম ইন বাংলাদেশ সাচ অ্যাজ আনএমপ্লয়মেন্ট, এটা জাস্ট এটা এমনি দেখছি। তো এইটা না, এরপরে আপনাকে ওই জিনিসটা চিন্তা করতে হবে যে গার্ডিয়ান পত্রিকাতে আমাদের লেখার থেকে তারা কি কি জিনিসগুলো একটু চেঞ্জ করেছে। যেমন ওরা ইন বাংলাদেশ না বলে বাংলাদেশ কথাটা লিখেছিল, স্ট্রাগলস লিখেছিল, লড়াই করছে উইথ আ ওয়ার্সিং আনএমপ্লয়মেন্টের সাথে লড়াই করছে। এখানে তারা একটা ফিক্সড এক্সপ্রেশন যুক্ত করেছে প্রিপোজিশন দিয়ে। কি দিয়ে? প্রিপোজিশন দিয়ে। প্রিপোজিশন অ্যামিড মানে কি? মধ্যে। ওই যে আমরা অ্যামং আর বিটুইন পড়ি না, অ্যামং আর বিটুইনের বদলে নিউজ পেপারগুলো অ্যামিড ইউজ করে, অ্যামিড। তো ইকোনমিক আনসার্টেন, আনসার্টেন্স মানে হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে। এই কথাটা একটা ফিক্সড এক্সপ্রেশন, এগুলা যুক্ত করলে সেন্টেন্সটা দেখতে সুন্দর লাগে। আপনি নাই কিন্তু আপনি এগুলো যুক্ত করে দিচ্ছেন। আপনারও লিখতে লিখলে এগুলো যুক্ত করার দক্ষতা চলে আসবে। যদিও আপনি ফিক্সড এক্সপ্রেশন দিয়ে ক্লাস পাবেন, সেখানে ক্লাসগুলো সুন্দর করে করবেন, পিডিএফ পাবেন, লেকচার শিট পাবেন, সেগুলো সুন্দর করে করবেন। ইনশাআল্লাহ আপনি ফিক্সড এক্সপ্রেশন ওই ক্লাসের মাধ্যমে শিখে যাবেন। তাই আমরা নিচেরটাতে আসি, নিউ ইয়র্ক টাইমের দিকে লক্ষ্য করি। রাইজিং আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ স্পার্ক কনসার্নস ওভার ইকোনমিক স্টেবিলিটি অ্যান্ড ইউথ অপরচুনিটিস। এইখানে যদি আপনি লক্ষ্য করেন, দেখেন রাইজিং দিয়ে শুরু করছে। ভাই আমরা এতক্ষণ ধরে কোন সেন্টেন্স রাইজিং ছিল কিনা এইটা আমাদেরকে ভাবতে হবে। কোন সেন্টেন্সে রাইজিং ছিল কিনা এইটা আমাদেরকে ভাবতে হবে। দেখেন
রাইজিং আনএমপ্লয়মেন্ট, তারা কি করেছে, বৃদ্ধি পেয়েছে আনএমপ্লয়মেন্ট। এই রাইজিং আইএনজি দিয়ে শুরু করেছে, এই রাইজিংটা কি আইএনজি দিয়ে শুরু করেছে। কোন সেন্টেন্সে যদি আইএনজি দিয়ে শুরু হয় ওর ভার্ব হবে কি সিঙ্গুলার, এখানেও ভার্ব সিঙ্গুলার। রাইজিং আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ, এইটা একটা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করা হয়েছে। রাইজিং আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া। আপনি রাইজিং না বসে টু রাইজ এটাও বসাতে পারতেন, টু রাইজ আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ এটাও বসাতে পারতেন, আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ এটাও কিন্তু আপনি বসাতে পারতেন। কোন কোন ক্লাসে শিখাইছি, প্রথম একটা ক্লাসে আপনাদেরকে শেখাইছিলাম যদি কি থাকে করায়, করে, ফলে, করলে, হলে, গেলে এই কথাগুলো লেখা থাকে তখন আমরা টু দিয়ে শুরু করব। আর যখন লেখা থাকবে শুধু করে, যায়, তখন কি করব, আইএনজি দিয়ে শুরু করব। এই যে দেখেন আইএনজি দিয়ে শুরু হয়েছে, এই যে দেখেন রাইজিং আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব বেড়ে যাওয়ায়, বাংলাদেশে বেকারত্ব বেড়ে যাওয়ায়, অর্থ কি আসছে, বেড়ে যাওয়ায়। ওই যে আমরা যাওয়া হলে আর আইএনজি দিয়ে শুরু করব, আর বাড়লে ল থাকলে টু দিয়ে শুরু করব। তো এখানে তো ল নাই, আর মানে রাইজিং আইএনজি দিয়ে শুরু করছে তাই বেড়ে যাওয়ায়। স্পার্ক কনসার্ন, ঠিক আছে, মানে উদ্বিগ্নতা ছড়িয়ে পড়েছে। স্পার্ক কনসার্ন মানে উদ্বিগ্নতা কি করেছে, ছড়িয়ে পড়েছে। তার মানে লক্ষ্য করুন স্পার্কস মানে কি ছড়িয়ে পড়া, কনসার্ন মানে উদ্বিগ্ন ছড়িয়ে পড়েছে। এই কথাটুকু আমরা লিখেছি। উদ্বিগ্ন মানে কি, আর সিরিয়াস প্রবলেম, সেখানে এরা বলছে স্পার্কস কনসার্ন ছড়িয়ে পড়েছে। এগুলো আইএলটিএস এর জন্য খুবই বেটার। এন্ড দেন ওভার ইকোনমিক স্টেবিলিটি, এখানে বলছিল অ্যামিড ইকোনমিক আনসার্টেন গার্ডিয়ান, আর এরা বলছে ওভার ইকোনমিক স্টেবিলিটি। ইকোনমিক স্টেবিলিটি মানে হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে বা অর্থনৈতিক স্থিতিশীলতা থাকা সত্ত্বেও, ওভার মানে সত্ত্বেও, এখানে ওভার মানে সত্ত্বেও, ঠিক আছে, ওভার ইকোনমিক স্টেবিলিটি। এগুলো আমরা শিখবো যে কিভাবে আমরা ওভার গুলো ইউজ করতে পারি। হ্যাঁ, তো ইকোনমিক স্টেবিলিটি থাকা সত্ত্বেও এন্ড ইউথ অপরচুনিটি মানে যুবকদের সুযোগ এবং অর্থনীতির স্থিতিশীলতা থাকা সত্ত্বেও বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট ছড়িয়ে পড়ছে, বৃদ্ধি পেয়েই যাচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইম মনে করে আমাদের অর্থনীতি খুবই শক্তিশালী, দ্য নিউ ইয়র্ক টাইম মনে করে আমাদের ইউথ অপরচুনিটি অনেক বেশি, যদিও আমাদের ইউথ অপরচুনিটি অনেক বেশি বাট আমরা কাজে লাগাতে পারছি না। এটা নিউ ইয়র্ক টাইম একটা সত্য ঘটনায় বলছে। এন্ড দেন আল জাজিরার দিকে আমরা যদি লক্ষ্য করি, আল জাজিরা একটা জিনিস করছে, ডিসপাইট ইকোনমিক প্রোগ্রেস, যেমন এরা যেমন রাইজিং দিয়ে শুরু করছে যে বাংলাদেশে বেকারত্ব বেড়ে যাওয়ায়, এরা বলতেছে ডিসপাইট ইকোনমিক প্রোগ্রেস, ওই যে এইখান থেকে ওভার থেকে এটা হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন, এরা এই ফিক্সড এক্সপ্রেশনটাকে সামনে বসাইছে। ডিসপাইট ইকোনমিক প্রোগ্রেস থাকা সত্ত্বেও, ইকোনমিক অগ্রগতি থাকা সত্ত্বেও এই বলছে। আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব। দেখেন আনএমপ্লয়মেন্টের পরে আমরা কি বসাইছিলাম, ইজ, এরা ইজ না বসায় এরা বসাইছে রিমেইনস। কি বসাইছে, রিমেইনস। তারপরে কি বসাইছে, ক্রিটিক্যাল চ্যালেঞ্জ। আমরা বলেছিলাম সিরিয়াস প্রবলেম, তারা বলতেছে যে ক্রিটিক্যাল চ্যালেঞ্জ মানে খুবই কি গুরুত্বপূর্ণ, খুবই মানে জটিল চ্যালেঞ্জ, জটিল বাধা আর কি। তারপরে কি বলছে, ইন বাংলাদেশে। তো আপনার কাছে কি মনে হইতেছে যে আমি যেটাকে ইচ্ছে সেটাকে সাবজেক্ট ধরতে পারি? তবে আপনি যেটাকে সাবজেক্ট ধরবেন সেটার পরে ভার্ব বসাতে হবে। আপনি যেটাকে সাবজেক্ট ধরবেন সেটার পরে ভার্ব বসাতে হবে। হয়তো আমি একটা সেন্টেন্স নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি, এটা আপনাদের ভিতরে ঢুকাই দেওয়ার জন্য। এবার আসেন, এবার আমরা যে জিনিসটা শিখবো সেই জিনিসটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা স্লট। এই স্লটটা আমরা একটু শেখার চেষ্টা করব। যদিও এই ক্লাসগুলো অনেকেই করেছেন মাশাআল্লাহ, কিন্তু আচ্ছা নিউজ পেপারের ক্লাসগুলো কোথায় পাবো স্যার? আমরা এখানে দিয়ে দিব, এখানে রেকর্ড 30টা রেকর্ড দিব, আমরা সাজাতে পারতেছি না, সময়ের অভাবে সাজাইতে পারিনি, সাজাইতেছি। একটা গ্রুপ আছে আমাদের, ওটা ওদের সবগুলা ক্লাস হয়েছে, কিন্তু 1 2 3 4 করে সাজাইতে হবে না, তো 1 2 3 4 করে সাজাইতে পারিনি না, যার কারণে উল্টা পাল্টা হয়ে একাকার অবস্থা হয়ে দাঁড়াইছে। তো ওইটা এখন সাজাচ্ছি, ক্লাস আছে ওইখানে, বাট সবগুলো আবার আমরা ডিলিট করে মানে ডাউনলোড করে ডিলিট করে দিয়েছি। ডাউনলোড করতেও আমাদের সময় লাগছে
এখন আবার ওগুলো আপলোড করতেও সময় লাগতেছে, বুঝছেন, একটা আপলোড হইতে সময় লাগে, ওই আপলোড করতে কালকে সময় লাগছে প্রায় 14টা না 15টা ভিডিও আপলোড দিছি কালকে, আজকে 15টা ভিডিও আপলোড হবে, তো মোট হচ্ছে 30টা ভিডিও আপলোড, ওই আপলোড গুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আজ পিডিএফ এই যে এক্ষুনি দেওয়া হবে, আমি ক্লাস শুরুর আগেই দিতে চাচ্ছিলাম, উপরেই থাকবে, এটা যারা আপনাদের জন্য ভালো হয়, তবে আমরা পিডিএফটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে আপনারা পিডিএফ পাবেন। পিডিএফ অনেক সুন্দর, আমি আপনাকে পিডিএফ দেখাবো একটু পরে। হ্যাঁ এক্ষুনি দেখাবো, পিডিএফ গুলো অনেক সুন্দর, আপনি খুবই ভালো করে পড়তে পারবেন আমাদের পিডিএফ গুলো। আচ্ছা দেখেন, এখানে আসেন, এইটা হচ্ছে একটা সেন্টেন্স। তার আগে আমরা কয়েকটা জিনিস, ভার্ব, আমরা তো ভার্ব বসাবো তাই না, তো ভার্বের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো ভার্বের শেষে ত ল ম থাকে তাহলে এই ভার্বটা ভার্বের 2 নাম্বার ফর্মে বসাবেন। যদি কোনো ভার্বে যদি দেখেন 2টা একার আছে, কয়টা একার? 2টা একার আছে, তাহলে আপনাকে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে। যদি আপনি কোনো সেন্টেন্সে যদি দেখেন একটা একার আছে, তাহলে আপনাকে কি বসাতে হবে? এম, ইজ, এগুলো একটু নোট করতে হবে। আর তারপরে কি ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। হ্যাঁ এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি কোনো সেন্টেন্সের ভার্বের সাথে বা ক্রিয়ার সাথে যদি দেখেন ব আছে, তাহলে শ্যাল অথবা উইল অথবা ভার্বের 1 নাম্বার ফর্ম বসাতে হবে। হ্যাঁ এই জিনিসগুলো একটু লিখে নিতে হবে, নোট করে নিতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু নোট করে নিলে আলহামদুলিল্লাহ আপনাকে আর বেঁধে থাকতে হবে না। এই কয়েকটা জিনিস আপনাকে ফার্স্ট অফ অল নোট করে নিতে হবে। হ্যাঁ এখন আসেন আমরা এই সেন্টেন্সটা শেখার চেষ্টা করি এবং খুবই ভালো করে গুরুত্ব দিয়ে চেষ্টা করি। দেখেন এত সেন্টেন্স শিখতে হবে না, যদি আপনি একটা সেন্টেন্সই শিখতে পারেন বাকি সেন্টেন্সগুলো আপনার অটোমেটিকলি হয়ে যাবে। যেমন ধরেন প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, কিন্তু তারা সবাই চাকরি পায় না। এখন আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে লিখবো, কিভাবে এটাকে দেখেন, কিন্তু দিয়ে যতটুকুতে আছে এটা আরেকটা সেন্টেন্স, কিন্তু দিয়ে একটা সেন্টেন্স, কিন্তুর আগে যে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, এটা আরেকটা সেন্টেন্স, পুরোটা একটা সেন্টেন্স না, এখানে 2টা সেন্টেন্স কিন্তু দ্বারা যুক্ত আছে। তাহলে আমাকে 2বার সাবজেক্ট আর 2বার ভার্ব বের করতে হবে, 2বার সাবজেক্ট আর 2বার ভার্ব বের করতে হবে। এখন দেখেন আমরা এখানে যে শিক্ষার্থী, এইটা আমাদের সাবজেক্ট, কিন্তু এই যে হাজার হাজার, এটা আমার এই সাবজেক্টের অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম? দেখেন শিক্ষার্থী, প্রতি বছর শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, এই যে দেখেন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে, সেন্টেন্সে কাদের কথা বলা হচ্ছে? শিক্ষার্থীদের কথা, তার মানে এটা আমার সাবজেক্ট শিক্ষার্থী। শিক্ষার্থীর আগে দেখেন হাজার হাজার কথাটা যুক্ত আছে, হাজার হাজার, তার মানে কোনো একটা সাবজেক্টের আগে যদি সংখ্যাবাচক থাকে, যেমন 2 জন ছেলে, 3 জন মেয়ে, 5 জন, এই সংখ্যাবাচক শব্দগুলো যুক্ত থাকে, তখন সেটা সেই সংখ্যার অ্যাডজেক্টিভ। মানে শিক্ষার্থী যেমন সাবজেক্ট, সাবজেক্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হাজার হাজার, শিক্ষার্থী যেমন সাবজেক্ট, সাবজেক্টের শিক্ষার্থী হচ্ছে হাজার হাজার। তার মানে আমার সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হাজার হাজার এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। কি? হাজার হাজার শিক্ষার্থী, এইটুকু আমার সাবজেক্ট, মানে এই অ্যাডজেক্টিভ ধরে পুরোটা সাবজেক্ট, ঠিক আছে? হাজার হাজার শিক্ষার্থী। এখন লক্ষ্য করেন এরপরে ভার্ব কোনটা? এই যে দেখেন পাশ করে, কিন্তু আপনি যখন এই সেন্টেন্সের দিকে ভালো করে লক্ষ্য করবেন, শুরুতে আছে কি? প্রতি বছর। শুরুতে আছে কি? প্রতি বছর। আপনার মাথায় কি আসবে? প্রতি বছরই তো আসবে আপনার মাথায়, আপনি প্রতি বছরটা আগে লিখেন। আর হাজার হাজার শিক্ষার্থী এটা সাবজেক্ট, আপনি যখন সাবজেক্টটা মাথায় আসবে তখন আপনি ওই সাবজেক্টের ভার্বটা বসায় দেন। এতটুকু স্ট্রাকচার, এত স্ট্রাকচার নাই, এত স্ট্রাকচার নাই। লক্ষ্য করেন আমরা এই সেন্টেন্সটা লিখছি প্রতি বছর, এভরি ইয়ার, এভরি ইয়ার, এভরি ইয়ার, ঠিক আছে? এভরি ইয়ার বা ইচ ইয়ার, ঠিক আছে? 2টার একটা দিলে হইল এভরি ইয়ার, আমরা এভরি ইয়ার দিলাম। এখন আমরা সাবজেক্টটা লিখবো, এই জন্য আমরা কমাটা দিলাম। কি? সাবজেক্টটা লিখবো, এই যে হাজার হাজার শিক্ষার্থী। যদি সাবজেক্টটা লিখেন তাহলে আপনাকে ভার্বটা লিখতে হবে, যদি সাবজেক্ট না লিখেন তাহলে ভার্ব লিখতে হবে না। দেখুন আমি এখন লিখবো কারণ আমার মাথায় এটাই আসছে, হাজার হাজার শিক্ষার্থী, তাহলে হাজার হাজার ইংলিশ কি? থাউজেন্ডস অফ স্টুডেন্টস, থাউজেন্ডস অফ স্টুডেন্টস। এখন আপনারা বলতে পারেন যে আপনাদের গ্রামারের বইয়ে
আপনারা একটা জিনিস দেখেছেন যে 1000 স্টুডেন্টস, এই কথাটা দেখেছেন যে এইখানে প্লুরাল করা হয়েছে কিন্তু এখানে প্লুরাল করা হয়নি। এই বিষয়টা নিয়ে আমি পরে আপনাদের সাথে একটু আলোচনা করব, মানে সেন্টেন্সটা লেখা শেষে আলোচনা করব। থাউজেন্ডস অফ স্টুডেন্টস, থাউজেন্ডস এর সাথেও আপনাকে এস দিতে হয়েছে, স্টুডেন্টের সাথেও এস দিতে হয়েছে, ঠিক আছে। এখন লক্ষ্য করেন, আমরা এটা পরে আলোচনা করতেছি। এখন দেখেন পাশ করে, পাশ করে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মানে গ্র্যাজুয়েট হওয়া, মানে ওই পাশ মানে ওর ইংরেজি কি গ্র্যাজুয়েট। এখন আপনি সাবজেক্ট লিখে ফেলেছেন, এখন আপনাকে ভার্ব লিখতে হবে। আপনি সাবজেক্ট লিখে ফেলেছেন, এখন আপনাকে কি লিখতে হবে? ভার্ব লিখতে হবে। তাহলে ভার্ব কি? পাশ করে। পাশ করা ইংলিশ কি? গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট মানে হচ্ছে পাশ করে। তার মানে সাবজেক্ট লেখা হয়ে গেল, ভার্ব লেখা হয়ে গেল, আর কোনো টেনশন নাই। এইটা কি ভাই? এইটা হচ্ছে অ্যাডভার্ব। সো এগুলা মনে রাখারও দরকার নাই। এরপরে লক্ষ্য করেন, বিশ্ববিদ্যালয় থেকে, এতটুকুই তো বাকি আছে উপরের সেন্টেন্সের। তাহলে বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ কি হবে? ফ্রম ইউনিভার্সিটি। ফ্রম ইউনিভার্সিটি। তাহলে থাউজেন্ডস অফ স্টুডেন্টস গ্রাজুয়েট ফ্রম ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি থেকে মানে বিশ্ববিদ্যালয় থেকে, ফ্রম মানে থেকে, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে। তারপরে কি দেখেন, এখানে আপনি যখন আরেকটা সেন্টেন্স মাঝে দিবেন তখন বাট দিয়ে শুরু করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন কিন্তু কথা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে হাউ এভার দিয়ে শুরু করতে হবে। কিন্তু কথা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে হাউ এভার দিয়ে শুরু করতে হবে। যেহেতু এই সেন্টেন্সের শুরুতে কিন্তু কথাটা লেখা নাই, মাঝে আছে, তাই আমরা বাট দিয়েছি। এটা মাথায় রাখেন। আমাদের দেশে আপনাকে কিন্তু ইংলিশ শেখানো হয় বাট সেন্টেন্সের শুরুতে থাকলেও আর মাঝে থাকলেও, কিন্তু এটা আসলে রুলস না। রুলস হচ্ছে সেন্টেন্সের শুরুতে থাকলে হাউ এভার, এবং সেন্টেন্সের মাঝে থাকলে আপনাকে এটা লিখতে হবে, মানে মাঝে মানে কি ওই যে কমা দিয়ে তারপরে লেখা থাকলে বাট। বাট এখন দেখেন তারা সবাই, এই যে ইংলিশটা কি? ইংলিশ অনেক ভাবে নট অল অফ দেম, নট অল অফ দেম বসানো যাইতে পারে, কিন্তু আমরা একটু সহজ ইংলিশটা চেষ্টা করি। দেখেন তারা সবাই, এর ইংলিশটা কি হবে? তাহলে এর ইংলিশটা হবে দে অল। দে অল, বুঝতে পেরেছেন? অথবা আপনি যদি এটাকে একটু ঘুরায় লিখেন তাহলে আপনাকে লিখতে হবে কি? অল অফ দেম। অল অফ দেম মানে তারা সবাই, অল অফ দেম তারা সবাই, বা দে অল এটাও লিখতে পারেন, ঠিক আছে। অল অফ দেম মানে তারা সবাই, হ্যাঁ। আচ্ছা, নট অল অফ দেম গেট দ্য জব, এই কথাটা লেখা থাকবে, হ্যাঁ। অল অফ দেম আর নট মানে পায় না, গেট। আর নট গেট মানে হচ্ছে পায় না, আর নট গেট মানে কি? পায় না, তারা সবাই পায় না, আর নট গেট দ্য জব। এই যে দেখেন দ্য জব। এখন আপনি যদি নর্মাল ইংলিশে লিখতেন, ধরেন তারা সবাই ইংলিশ কি? তারা ইংলিশ কি? দে। সবাই ইংলিশ কি? অল। দে অল আর নট গেট দ্য জব, পায় না ইংলিশ কি? আচ্ছা, এই সরি, এইখানে একটা জিনিস একটু ভুল হয়েছে। পাওয়া ইংলিশ, পাওয়া ইংলিশ হচ্ছে হ্যাভ। হ্যাভ, হ্যাভ, ঠিক আছে। অল অফ দেম হ্যাভ নট গেট দ্য জব। অল অফ দেম হ্যাভ নট গেট দ্য জব, এইটা আপনি দিতে পারেন। অল অফ দেম হ্যাভ নট মানে পায় না, হ্যাভ নট মানে কি? পায় না। হ্যাজ নট, হ্যাভ নট মানে কি? পায় না, তার মানে তারা চাকরি পায় না। এই যে দেখেন পায় না, এটা হচ্ছে আমার ভার্ব, তার মানে হ্যাভ নট গেট দ্য জব, জব পায় না। এইভাবে আমরা এটাকে লিখতে পারি, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস একটু ভালো, ও এইখানে না, এইটা তুলি নাই, ওইটা তোলা মিস্টেক হয়েছে, হ্যাঁ। আচ্ছা, হাজার হাজার শিক্ষার্থী এটার ইংলিশ আমরা অনেকভাবে ইংরেজি করে থাকি, হ্যাঁ। তো আমরা যদি নিউজ পেপারের গুলো দেখি, একটু নিউজ পেপারের গুলো দেখি, ধরেন এইখানে বলতেছে ইচ ইয়ার, আমরা কি বলেছিলাম? গার্ডিয়ান বলতেছে কি? ইচ ইয়ার থাউজেন্ডস অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস। দেখেন অফ বসাইছে, তাই ইউনিভার্সিটির সাথে গ্রাজুয়েটস বসাইছে, এখানেও এস বসাইছে, এখানেও এস বসাইছে। কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি থাউজেন্ড লিখেছেন, আপনি যখন দেখবেন যে আপনি থাউজেন্ড লিখেছেন, এই যে দেখেন এইখানে লক্ষ্য করেন, আল জাজিরার দিকে লক্ষ্য করেন, এর সাথে এস দিয়েছেন, তাহলে এর সাথে এস দেওয়ার কোনো দরকার নাই।
এই যে দেখেন আপনার বইতে এটাই আছে না, থাউজেন্ডস স্টুডেন্ট, এখানে তো আপনি অফ বসাননি, এর জন্য আপনার এখানে এস না দিলেও চলে। এই যে দেখেন থাউজেন্ডস এর পরে ও গ্রাজুয়েট লিখেছে, এই যে দেখেন আল জাজিরা থাউজেন্ডস এর পরে গ্রাজুয়েট লিখেছে, এখানে থাউজেন্ডস এর সাথে এস দিয়েছে, এখানে গ্রাজুয়েট। গার্ডিয়ান দেখেন থাউজেন্ডস এর সাথেও এস দিয়েছে, এরপরে এই যে গ্রাজুয়েটের সাথেও এস দিয়েছে। কেন দিয়েছে? কারণ এই যে অফ যুক্ত করেছে, তার মানে আপনি যদি অফ যুক্ত করেন তাহলে গ্রাজুয়েটের সাথে এস দেন বা স্টুডেন্টের সাথে এস দেন। যদি আপনি অফ যুক্ত না করেন তাহলে স্টুডেন্টের সাথে এস দেওয়ার কোনো দরকার নাই। আমাকে এই দুইটা পদ্ধতি শিখতে হবে। দেখেন গার্ডিয়ান থেকে আমরা একটা পদ্ধতি শিখছি, আল জাজিরা থেকে আমরা আরেকটা পদ্ধতি শিখছি। আল জাজিরার পদ্ধতি আমরা ছোটবেলা থেকে আমাদের গ্রামারে শিখে আসছি যে থাউজেন্ডস এর সাথে যদি এস থাকে তাহলে গ্রাজুয়েটের সাথে এস দেওয়ার কোনো দরকার নেই, মানে তারপরের নাউনের সাথে এস দেওয়ার কোনো দরকার নেই। আর গার্ডিয়ান আমাদেরকে বলতেছে যে থাউজেন্ডস এর সাথে যদি এস থাকে, এরপরে যদি অফ থাকে তাহলে গ্রাজুয়েটের সাথে এস দিতে হবে। ঠিক আছে, তো এই দুইটা আমাদেরকে ফলো আপ করতে হবে, দুইটাই। এখন আমরা দুইটাই শিখেছি, এখান থেকে দুইটাই আপনাকে জানতে হবে। হ্যাঁ, এখন আসেন উপরেরটা একটু চেষ্টা করি। গার্ডিয়ান বলতেছে ইচ ইয়ার, মানে প্রত্যেক বছর। আমরা লিখেছিলাম এভরি ইয়ার। থাউজেন্ডস অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, আমরা বলেছিলাম যে থাউজেন্ডস অফ স্টুডেন্টস গ্রাজুয়েট এইটা কথা বলছিলাম। তো এই যে গ্রাজুয়েট এটা একটা ভার্ব হিসেবে ধরেছিলাম, আর থাউজেন্ডস অফ স্টুডেন্ট এইটা আমাদের নাউন ছিল, তাই না? থাউজেন্ডস অফ স্টুডেন্ট আমাদের নাউন ছিল। এরা কাজটা করছে কি, যে এরা বলতেছে যে স্টুডেন্ট লেখার দরকার নাই, ইউনিভার্সিটি গ্রাজুয়েট লিখলেই ওটা স্টুডেন্টের কাজ করে ফেলে। তার মানে ইউনিভার্সিটি গ্রাজুয়েট লিখে ফেলে। থাউজেন্ডস অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস ইন বাংলাদেশ, বাংলাদেশে ফেস অ্যান আনসার্টেন জব মার্কেট, মানে মুখাপেক্ষী হচ্ছে বা মোকাবেলা করছে। ফেস মানে কি, মোকাবেলা করছে। অ্যান আনসার্টেন মানে অনিশ্চিত জব মার্কেটের মোকাবেলা করছে। থাউজেন্ডস অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্টুডেন্টস মানে হাজার হাজার শিক্ষার্থী মানে একটা অনিশ্চিত জবের জন্য লড়াই করছে। লাইক দ্যাট আমাদের আজকে উপসহকারী কৃষি কর্মকর্তার পরীক্ষা হইলো, মোটামুটি এটাতে প্রায় 2 লাখ স্টুডেন্ট বা তারও বেশি স্টুডেন্ট প্রিলির জন্য অ্যাপ্লাই করেছিল, এবং এখান থেকে মাত্র 7,000 থেকে 7,500 স্টুডেন্টকে টিকিয়ে আজকে তাদের রিটেন পরীক্ষা হইলো। এর মধ্যে থেকে মাত্র 23 জনকে নেওয়া, 2360 এরকম পার্সন নেওয়া হবে। তো আপনি চিন্তা করেন তাহলে বাকি যারা পরীক্ষা দিল তারা সবাই বেকার থেকে গেল। এই বেকার থাকার অবস্থায় এই কয়েকজনের জব হইলো। তার মানে এই জিনিসটা আমাদেরকে একটু ফলো আপ করতে হবে। বিসিএস এও ঘটনা এরকমই, যে 3-4 লাখ অ্যাপ্লাই করেছে 47-এ, অবভিয়াসলি 3.5 লাখের উপরে, 3.5 লাখের উপর থেকে মাত্র 4,000 বা 4,500 স্টুডেন্ট জব পাবে, এবং এই 3.5 লাখ স্টুডেন্টের সবাই বেকার বসে থাকবে। অনেকে অনেক জায়গায় জব করে, বাট বেকারই তো থাকবে। মানে এই জবের ক্ষেত্রে তারা জব থেকে হটে দাঁড়াবে। এত বড় একটা অংশ কখনোই অন্য কোনো দেশে মানে এই অল্প জবের জন্য এত বড় একটা অংশ ঝাঁপায় পড়ে না। সো দ্যাট আপনাকে এইভাবেই তৈরি করতে হবে, আপনাকে এইভাবেই তৈরি হতে হবে, এটাই বলছে। নিউ ইয়র্ক টাইম, আপনি বারবার বলতেছেন কেন আমি নিউ ইয়র্ক টাইমটাকে নিয়ে এসেছি। আপনি যদি পেট্রো বাংলার এক্সামটা দেখেন, সেখান থেকে 2টা কোশ্চিন আসছে হুবাহু নিউ ইয়র্ক টাইমের কোশ্চিন তুলে দিয়ে, লাইক যারা দিয়েছেন পরীক্ষা, হুবাহু নিউ ইয়র্ক টাইম থেকে কেটে প্রশ্ন তুলে দিয়েছে, লাইন মানে নিউ ইয়র্ক টাইমের প্রশ্নের লাইন তুলে দিয়েছে। এখন আপনি বলতে পারেন বাংলাদেশি প্রশ্নকর্তাদের এত মেধা হইল কই থেকে? ভাই, মেধা হয়নি। ঘটনা হচ্ছে এই নিউ ইয়র্ক টাইম থেকে ইন্ডিয়া কোশ্চিন করে, এই ইন্ডিয়া কোশ্চিনের দেখা দেখি ওইখান থেকে কপি করে বাংলাদেশ কোশ্চিন করতেছে। বুঝতে পেরেছেন? আপনি ওইটা কিন্তু নিউ ইয়র্ক টাইম থেকে সরাসরি বাংলাদেশ নেয়নি, নিউ ইয়র্ক টাইম থেকে সরাসরি নিয়েছে ইন্ডিয়া, আর ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশ নিয়েছে। সো দ্যাট আপনার এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এইখানে ডিসপাইট গ্রাজুয়েটিং, মানে গ্রাজুয়েটিং থাকা সত্ত্বে ইন লার্জ নাম্বার, মানে বিশাল একটা অংশের গ্রাজুয়েটিং থাকা সত্ত্বেও, ডিসপাইট মানে কি সত্ত্বেও, ম্যানি বাংলাদেশি স্টুডেন্টস, অনেক বাংলাদেশি স্টুডেন্ট স্ট্রাগল লড়াই করতেছে কি, টু সিকিউর এমপ্লয়মেন্ট, মানে সিকিউর মানে নিশ্চিত করতে, টু সিকিউর মানে হচ্ছে নিশ্চিত করতে, এমপ্লয়মেন্ট কর্মসংস্থান নিশ্চিত করতে লড়াই করছে। টু সিকিউর মানে হচ্ছে নিশ্চিত করা, টু সিকিউর মানে নিরাপত্তা, সিকিউর মানে নিরাপত্তা, কিন্তু এখানে নিশ্চিত করা। যেমন আমরা বলি না যে ইট, ইট মানে কি খাওয়া, ইট মানে কি খাওয়া, আর স্লিপ মানে কি, স্লিপ মানে হচ্ছে ঘুমানো। তো এই দেখেন এটার সামনে যদি আমি টু ইট যুক্ত করে দিই
তাহলে কি হয়ে গেল? খাওয়াতে। স্লিপ, টু স্লিপ মানে ঘুমাতে, তাই না? টু স্লিপ মানে কি? ঘুমাতে। স্লিপ মানে কি? ঘুমানো। কিন্তু টু স্লিপ মানে কি? ঘুমাতে। ইট মানে কি? খায়। কিন্তু টু ইট মানে কি? খেতে। তো এইভাবে টু সিকিউর মানে নিশ্চিত করতে, টু সিকিউর আনএমপ্লয়মেন্ট, নিশ্চিত করতে। ঠিক একই অংশটা আল জাজিরাও লিখেছে, দেখেন, থাউজেন্ডস গ্রাজুয়েট। তো এই জায়গাগুলো খুবই সূক্ষ্ম জায়গা, এই জায়গাগুলো যদি তুলে আপনাদেরকে দেয় আপনারা পাবেন না। যদি ইন্ডিয়া আল জাজিরা থেকে কোনো কোশ্চেন তুলে না, সো দ্যাট আপনারা এত ভয় পাওয়ার দরকার নেই, কারণ এটা আমাদের গ্রামারই আছে যে থাউজেন্ড গ্রাজুয়েট, থাউজেন্ডস এর সাথে এস থাকলে গ্রাজুয়েটের সাথে এস দেওয়ার কোনো দরকার নাই। থাউজেন্ড গ্রাজুয়েটস মানে হাজার হাজার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থী, ফ্রম ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি থেকে পাশ করা শিক্ষার্থী। হ্যাঁ, কি বলছে? ইন বাংলাদেশ, বাংলাদেশে, এটা পুরোটাই সাবজেক্ট করেছে, এই যে দেখেন, ফ্রম, ইন এগুলো যুক্ত করে। হ্যাঁ, এভরি ইয়ার, এভরি ইয়ার মানে এভরি ইয়ার এরা হচ্ছে, আচ্ছা, থাউজেন্ডস গ্রাজুয়েট ফ্রম ইউনিভার্সিটি ইন বাংলাদেশ এভরি ইয়ার। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, থাউজেন্ডস গ্রাজুয়েট, এখানে আসলে থাউজেন্ডস, এই যে এখানে আসলে ঘটনা ঘটছে যে থাউজেন্ডসটাকে এরা সাবজেক্ট হিসেবে ধরেছে, আর গ্রাজুয়েটটাকে এরা ভার্ব হিসেবে ধরেছে। গ্রাজুয়েটটাকে এরা ভার্ব হিসেবে, থাউজেন্ডস গ্রাজুয়েট, এই জন্য এস বসায়নি, মানে এরকম আর কি। তো থাউজেন্ডস গ্রাজুয়েট মানে এই যে দেখেন থাউজেন্ডস এর পরে গ্রাজুয়েট বসেছে, এখানে একটা সমস্যা আছে। এটা এটা ওই রুলস না, এটা হচ্ছে থাউজেন্ডসটাকে সাবজেক্ট হিসেবে ধরেছে আর গ্রাজুয়েটটাকে ভার্ব হিসেবে ধরেছে। যে রুলসটা আমরা ওই যে সেন্টেন্স গুলোতে শিখতেছিলাম যে থাউজেন্ডস স্টুডেন্টস, থাউজেন্ড স্টুডেন্টস, ওইটা, ও আচ্ছা, ওইটা এরকম যে থাউজেন্ডের সাথে এস বসবে না, কিন্তু থাউজেন্ড মানে হাজার হাজার, স্টুডেন্টের সাথে এস বসবে, ওইটা এরকম, ওই যে এরকম স্টুডেন্টস, থাউজেন্ডস স্টুডেন্ট। কিন্তু আপনি যখন থাউজেন্ডস অফ স্টুডেন্টস বলবেন, থাউজেন্ডস, তখন এটার সাথেও এস যুক্ত করতে হবে, অফ স্টুডেন্ট এটার সাথেও আপনাকে এস যুক্ত করতে হবে, এটাই, এটার সাথেও এস যুক্ত করতে হবে, মানে এটার সাথেও এটার সাথেও, শুধু অফ দেওয়ার কারণে। আর ওইটা হচ্ছে থাউজেন্ড, এটার সাথে এস না যুক্ত করলে এটা যুক্ত করতে হবে না, এটার সাথে যুক্ত করতে হবে, এরকম আমাদের গ্রামার এটা শেখাচ্ছিল আর কি। কিন্তু এইটা আমাদের গ্রামারে নাই, কারণ এখানে থাউজেন্ডস মানে এটা সাবজেক্ট, থাউজেন্ডস গ্রাজুয়েট মানে হাজার হাজার শিক্ষার্থী গ্রাজুয়েট ফ্রম ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে এভরি ইয়ার, এভরি ইয়ারটাকে পিছনে বসাইছে। বাট মেনি, বাট অনেকেই, রিমেইন আনএমপ্লয়েড, বাট অনেকেই থেকে যায়, রিমেইন মানে এখানে থেকে যায়, কি থেকে যায়? আনএমপ্লয়মেন্ট, বেকার, বেকার থেকে যায়, তাদের মধ্যে অনেকেই বেকার থেকে যায়। হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই বেকার থেকে যায়। আমি আপনাকে যদি, ফার্স্ট অফ অল আমি আপনাকে যদি কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তো আপনারা সবাই জানতে পারবেন। রিসেন্টলি আমি যে ব্যাংকে জব করি, সে ব্যাংকে অনেক লোন নেওয়া হয়। যারা লোন নেয় ম্যাক্সিমাম কৃষি টিষি কাজ করে, ঠিক আছে, খুবই ভালো কাজ করে, ও তাদের মানে কাজে অনেক বেশি প্রফিট। বাংলাদেশে এখন কৃষি প্রজেক্ট সব থেকে বেশি প্রফিটেবল বিজনেস, তারা বিজনেস করে। কিন্তু এদের মধ্যে কিছু পার্সন আছে, এদের মধ্যে কিছু পার্সন আছে, আমি নিজেও দেখছি বিভিন্ন মানে এই যে প্র্যাকটিস সেশনে, যে এদের ভিতরে অনেক ভালো ভালো দক্ষতা আছে, এরা চাকরি ছাড়তেও প্রস্তুত। কেন চাকরি ছাড়তে প্রস্তুত? বিদেশে যেতে প্রস্তুত, বিদেশে যেতে প্রস্তুত। কেন? কারণ ওর দক্ষতা অনেক বেশি, সে দেশে যে ইনকামটা করতেছে বিদেশে তার থেকে ডাবল ইনকাম করতে পারবে, কারণ তার দক্ষতা অনেক বেশি। এবং এমন না যে আপনি ভাবতেছেন যে বাংলাদেশ থেকে পড়ে যায় বিদেশে জব হবে না, এমন না। ওইখানে তাকে একটা কোর্সের জন্য ডেকেছে। আমি যেখানে মানে কি বলে ট্রেনিং নিচ্ছিলাম, সেখানেই এরকম দুইজন আছে যাদেরকে বিদেশে ট্রেনিং এর জন্য ডেকেছে। ট্রেনিং মানে তাদের কোয়ালিটি ট্রেনিং বেটার, তাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, তাদের বিভিন্ন লেখালেখির ফন্ট আছে, এবং তাদের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা আছে, বিভিন্ন মানুষের সাথে উঠা বসা আছে, এবং তাদের কমিউনিকেশন স্কিল মানে ইংলিশ স্কিল খুবই বেটার। অ্যান্ড দেন তাদের যত বড় অফার আছে, তারা মনে হয় যে কোনো মুহূর্তে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে বাংলাদেশ থেকে, মানে এরকম। আমি তাদের সাথে কথা বলেছি, বাংলাদেশ মানে নবম গ্রেডের একটা জব ছেড়ে সে বিদেশে যাচ্ছে, শুধুমাত্র বাংলাদেশে তার গুণগান করা হচ্ছে না। তো আমাদের দেশে তো নবম গ্রেডের জব মানে মনে করেন সামাজিক একটা মানে ব্যাপক নামি দামি কথাবার্তা আর কি। তো যাই হোক, তার বেতনের স্বল্পতাটা কিন্তু খুবই অল্প। তো আপনাদেরকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রথম দিকে একটু কষ্ট হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে দক্ষতা যদি থাকে তাহলে অনেক জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবেন, এটাও। আচ্ছা, অনেক তরুণ তরুণী কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়ে। একটু 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 দেখি।
হ্যাঁ, বিশেষিকার এখানে রাইজিং হচ্ছে। আচ্ছা, আমি এটা দেখতে আসলাম যে আমার সেন্টেন্স বাঁকা লাগতেছে নাকি, একটু তো বাঁকাই মনে হইতেছে। একটু বাঁকাই মনে হইতেছে, যাই হোক একটু বাঁকা আছে, ওইটা মাথায় বুঝতে পারিনি। আচ্ছা দেখেন, অনেক তরুণ তরুণী কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়ে। হয়ে পড়া, কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, হয়ে দাঁড়ানো, হয়ে ওঠা। এই যে দেখেন, অনেক তরুণ তরুণী কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়ে। আগে এটার ইংলিশটা জেনে নেন। হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, হয়ে ওঠা, এই তিনটার ইংলিশ হচ্ছে বিকাম। কি? বিকাম। ঠিক আছে। আর করে তোলা, গড়ে তোলা, করে তোলা, গড়ে তোলা, ইংলিশ কি? মেক। কি ইংলিশ? মেক। মেক বাদেও আরো অনেকগুলা বসানো যায়, আপাতত মেক দিয়ে শিখে রাখেন। মেক বাদেও আমরা বিল্ড বসাতে পারি, আমরা ক্রিয়েট বসাতে পারি, অনেক কিছু বসাতে পারি। হ্যাঁ, ঠিক আছে, অনেক কিছু বসাতে পারি, বিল্ড বসাতে পারি, ক্রিয়েট বসাতে পারি। আপাতত আমরা শিখে রাখবো মেক। এখন এই সেন্টেন্সের মধ্যে আমরা চেষ্টা করব কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব। অনেক তরুণ তরুণী, অনেক তরুণ তরুণী, এইটা আমার সাবজেক্ট, আর এইটা হচ্ছে আমার ভার্ব, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো। তাহলে হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো ইংলিশ হচ্ছে বিকাম, করে তোলা, গড়ে তোলা ইংলিশ হচ্ছে মেক। এখন এখানে কি আছে? হয়ে পড়া, তার মানে বিকাম বসাতে হবে। আর এই দেখেন, অনেক তরুণ তরুণী, এটা আমার সাবজেক্ট। অনেক তরুণ তরুণী, তরুণ তরুণী আমার সাবজেক্ট, অনেক হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এটার সাথে এটা যুক্ত করে পুরোটাকে সাবজেক্ট বানাচ্ছি। এখন লক্ষ্য করেন, আমরা এটাকে কি করব? অনেক তরুণ তরুণী, তার মানে ম্যানি, একদম যদি আপনি সংক্ষেপে লিখেন ম্যানি ইউথস, ম্যানি ইউথস মানে অনেক তরুণ তরুণী। আপনি এভাবেও লিখতে পারেন ম্যানি মেন অ্যান্ড উমেন, এটাও লিখতে পারেন, মানে মেন অ্যান্ড উমেন, উইমেন, এটাও লিখতে পারেন। তবে অনেক তরুণ তরুণী এটা লিখলেই হবে, ম্যানি ইউথস মানে অনেক তরুণ তরুণী। তারপরে দেখেন, হতাশ হয়ে পড়ে, হয়ে পড়ে ইংলিশটা কি হইল? বিকাম। আর কি হয়ে পড়ে? হতাশ, বিকাম ফ্রাস্ট্রেট, বিকাম ফ্রাস্ট্রেট। অনেকেই এটাকে বলবে যে এইটা কি? হতাশ। আচ্ছা, হতাশটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইডি থাকলে অ্যাডজেক্টিভ। আমরা বলি না যে ফ্রাস্ট্রেশন, আমরা বলি না যে ফ্রাস্ট্রেশন, আমরা কি বলি? ফ্রাস্ট্রেশন, এটা নাউন। আর যখন আমরা বলবো যে ফ্রাস্ট্রেট, তখন এটা অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? ফ্রাস্ট্রেশন নাউন, ফ্রাস্ট্রেট এর অ্যাডজেক্টিভ। সো দেখেন, বিকাম ফ্রাস্ট্রেট মানে হতাশ হয়ে পড়ে, বিকাম হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, বিকাম ফ্রাস্ট্রেট। ঠিক আছে। যদি বলা হতো হতাশা, তাহলে আমরা ফ্রাস্ট্রেশন লিখে দিতাম, বিকাম ফ্রাস্ট্রেট। কি বলছে? কিসে? কর্মসংস্থানের অভাবে। দেখেন, অভাবের কারণে, কারণ এটা উজ্জ্বল আছে, কারণ এটা দেখা যায় না। তো যখন আপনি অভাবে এই কথাটা লেখা থাকবে, তখন আপনি বুঝে নেবেন এর মানে হচ্ছে কারণে। তাহলে কারণে ইংলিশটা কি? ডিউ টু, ডিউ টু, ডিউ টু মানে হচ্ছে কারণে। মানে যখন লেখা থাকবে অভাবে, তখনই বুঝে নেবেন অভাবের কারণে। ঠিক আছে, অভাবে, কর্মসংস্থান অভাবে, ডিউ টু এমপ্লয়মেন্ট। ডিউ টু এমপ্লয়মেন্ট। দেখেন, আমার হয়ে গেছে, এখন ঘটনা হচ্ছে এই জিনিসগুলো দেখে আপনাদেরকে বারবার শিখতে বলতেছি। দেখেন, অনেক তরুণ তরুণী কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়ে। আপনাদেরকে বারবার বলছি, অবশ্যই আপনারা চাকরির জন্য প্রস্তুতি নেন, কিন্তু ইংরেজিটাকে এমন ভাবে শেখেন যেটা আপনার চাকরিতেও কাজে লাগবে, চাকরি বাদেও কাজে লাগবে। কারণ অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে আসে, এটা আপনাদেরকে দেখায় না কেউ, এগুলো আপনারা জানেন না কেউ। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান আছে যে বাংলাদেশে আসে, আপনাদেরকে নেওয়ার জন্য আসে, আপনাদেরকে নেওয়ার জন্য আসে, আপনার স্কিল দেখার জন্য আসে।
কিন্তু আপনারা জবের পিছনে ঝুঁকতে ঝুঁকতে এমন পর্যায়ে চলে গেছেন যে ফেসবুক খুললেই শুধু জব নিউজ আর জব নিউজ আর জব নিউজ, বাট আপনারা ইন্টারন্যাশনাল জব নিউজের জন্য কখনোই ভাবেন না। মনে করেন দেশের বাইরে যেয়ে কি করব ভাই, দেশের বাইরে যেতে হবে না, দেশের বাইরে অভ্যন্তরীণ 2 জায়গায় কাজ করতে আপনি পারবেন, কিন্তু তার আগে আপনাকে ইংরেজিটা ইংরেজির মতো শিখতে হবে। আপনি যদি ইংরেজি শিখেন চাকরির জন্য, তাহলে চাকরির পিছনেই দৌড়ান, কারণ ওর পিছনে লাখ লাখ স্টুডেন্ট দৌড়াইতেছে। তো দৌড়ান আর ওই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেন। যার পিছনে লাখ লাখ স্টুডেন্ট দৌড়াইতেছে না, সেরকম সুযোগ অনেক আছে। আমার নিজস্ব অনেক সুযোগ ছিল, আপনারা সবাই জানেন কিনা জানি না, কিন্তু আমার নিজস্ব অনেক সুযোগ ছিল যে ব্রিটেনে চলে যাওয়া, ইংল্যান্ডে চলে যাওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু আমার দরকার ছিল হচ্ছে চাকরি। আমার দরকার ছিল কি চাকরি, আমার সুযোগ ছিল, বাট আমি দরকারটা নিয়েছি চাকরি। যাই হোক, এখন দেখেন এইটা আমরা যদি একটু নিউজ পেপারের গুলোর দিকে লক্ষ্য করি, একটু আসেন আমরা দেখাই। এই যে নিউজ পেপার গুলোর দিকে লক্ষ্য করি, দ্য গার্ডিয়ান, দ্য নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা। যাই হোক, এখন লক্ষ্য করেন আ ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। আমরা কি লিখেছিলাম সেটা একটু ভালো করে। ম্যানি ইউথ বিকাম ফ্রাস্ট্রেটেড ডিউ টু এমপ্লয়মেন্ট, মানে কর্মসংস্থানের অভাবে, ডিউ টু এমপ্লয়মেন্ট কর্মসংস্থানের অভাবে, ডিউ টু আনএমপ্লয়মেন্ট না, মানে তাহলে হচ্ছে কর্মসংস্থান না, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কর্মসংস্থান। এই দেখেন ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, আর ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস মানে বলতেছে যে একটা ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস মানে হচ্ছে এটা আপনাকে একটা কি বলে, এমপ্লয়মেন্টের একটা অপরচুনিটিস মানে সুযোগটা খুবই কম, এটাকে বলা হচ্ছে। দেখো লিভস মেনি ইয়ং জেনারেশন, মেনি ইয়ং মেন অ্যান্ড উমেন, ওই যে ইয়ং মেন অ্যান্ড উমেন, আমরা ইউথ লিখেছিলাম, এরা মেন অ্যান্ড উইমেন এটা লিখেছে। হ্যাঁ, মানে এরা কি বলে, লিভস মানে হচ্ছে ত্যাগ করছে, মানে ইয়ং উমেন ইন বাংলাদেশ ফ্রাস্ট্রেট। এখানে ত্যাগ করা বোঝাচ্ছে না, মানে এখানে পড়ে যাচ্ছে, ঠিক আছে। উমেন ইন বাংলাদেশ ফ্রাস্ট্রেট, বাংলাদেশে ম্যানি মানে ল্যাক অফ আনএমপ্লয়মেন্ট অপরচুনিটিস মানে হচ্ছে খুবই অভাব, মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধার খুবই অভাবের কারণে, চাকরির সুযোগ সুবিধার অভাবের কারণে বা কর্মসংস্থানের সুযোগ সুবিধার অভাবের কারণে। লিভস মানে হচ্ছে ঝরে পড়ে যাওয়া, লিভস মানে এখানে ঝরে পড়ে যাওয়ার কথা বলা হচ্ছে। ম্যানি ইয়ং ম্যান এন্ড উমেন ইন বাংলাদেশ ফ্রাস্ট্রেট, খুবই ফ্রাস্ট্রেটের সাথে, মানে হতাশার সাথে ঝরে পড়ে যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ ইয়ংদের কথা বলা হচ্ছে। এন্ড দেন দ্য নিউ ইয়র্ক টাইমস বলতেছে যে উইথ লিমিটেড জব প্রসপেক্টাস। আমি আপনাকে বারবারই বলতেছি, দেখেন আপনি যদি আগাতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনাকে 2টা জিনিস আগাতে হবে, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে টেকনোলজি। তাহলে আপনাকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না। আপনি যদি মনে করেন যে এডুকেশন শুধুমাত্র চাকরির জন্য পড়াশোনা, তাহলে হবে না। চাকরির জন্য মাস্ট বি পড়াশোনা, বা চাকরির জন্য যখন পড়বেন তখন জানার চেষ্টা করবেন আপনার নিজের জন্য কিছু কাজ করতেছেন। যেমন চাকরি আসলে আমার কোর্সে অনেক স্টুডেন্ট ভর্তি হয়, এই যে 49তম বিসিএস শেষ হবে, তারপরে দেখবেন স্টুডেন্ট ভর্তির একদম সীমারেখা ছেড়ে যাচ্ছে, বা তারা এটা জানে না যে রিটেন শিখলে গ্রামার শেখা হয়ে যায়, এই কারণেই তারা চাকরিটা পাইতেছে না। দ্য নিউ ইয়র্ক টাইমস দেখেন উইথ লিমিটেড জব অপরচুনিটি, লিমিটেড জব প্রসপেক্ট, উইথ লিমিটেড জব প্রসপেক্ট মানে খুবই সীমিত জবের মানে একটা জায়গা, এটা বলতেছে। মেনি ইয়ং বাংলাদেশিস মানে অনেক তরুণ বাংলাদেশিরা ফেস করছে গ্রোয়িং ফ্রাস্ট্রেশনস, কি ফ্রাস্ট্রেশন গ্রোয়িং করছে, ফ্রাস্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে, এটার মুখোমুখি হচ্ছে অনেক বাংলাদেশিদের। আল জাজিরা বলতেছে দেখেন আনএমপ্লয়মেন্ট কন্টিনিউস, আনএমপ্লয়মেন্ট কন্টিনিউস মানে চলমান আনএমপ্লয়মেন্ট মানে চলমান কর্ম মানে কি বলে বেকারত্ব, চলমান বেকারত্ব, টু ফাস্ট, ঠিক আছে। আচ্ছা আনএমপ্লয়মেন্ট কন্টিনিউস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভার্ব, এটা কি করতেছে আনএমপ্লয়মেন্টকে সাবজেক্ট দিতেছে আর এটাকে ভার্ব দিতেছে, এটা সাবজেক্ট এটা ভার্ব। তার মানে আনএমপ্লয়মেন্ট কি করছে কন্টিনিউস করছে, কি করতে টু ফ্রাস্ট্রেট মানে আপনাকে ফ্রাস্ট্রেট করতে আনএমপ্লয়মেন্ট চলমান এটা কাজ করছে। বাংলাদেশি ইউথ বাংলাদেশের যুবকদেরকে আনএমপ্লয়মেন্ট মানে কি বলে সব সময় কি হতাশাই করে চলে যাচ্ছে। এমিড স্কেয়ার জব মানে হচ্ছে অপ্রতুল্য জব অপরচুনিটিস, ঠিক আছে। এরা লিমিটেড জব বলেছে, এরা স্কেয়ার জব বলেছে, এরা লিমিটেড জব বলেছে, এরা স্কেয়ার জব বলেছে, জব অপরচুনিটিস। এখন কথা হচ্ছে ভাই এই জিনিসগুলো যখন আপনি বারবার পড়বেন তখন আপনার লেখার ধরনগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, হয় না এরকম? ধরেন
আপনি একটা ফ্রেন্ড, আপনার একটা ফ্রেন্ডের নাম দ্য গার্ডিয়ান, একটা ফ্রেন্ডের নাম দ্য নিউজ টাইম, একটা ফ্রেন্ডের নাম দ্য আল জাজিরা, এইটা। এখন আপনি একবার চিন্তা করেন তো, আপনি যখন একটা রাইটিং লিখেছেন, আপনার গার্ডিয়ান নামক যে ফ্রেন্ডটা আছে সে আপনার থেকে ভালো করে এইভাবে লিখেছে, তখন আপনার কি খারাপ লাগবে না? আরে বেটা, তুই তো ভালো জিনিস লিখছিস, এইটা তো আরো সুন্দর, আমার ওয়ার্ড থেকে তো তোরটা সুন্দর। আবার ধরেন আরেকটা ফ্রেন্ড লিখেছে, আরে তোরটাও তো সেই জোস। আবার দেখেন আল জাজিরার কথা বললে তখন বলবেন কি, আরে এইরকম তো একটা স্টাইল, তো বেটার একটা স্টাইল, একটা মানে স্ট্যান্ডার্ড স্টাইলে তুই লিখেছিস, আর আমি কি নর্মাল একটা স্টাইলে লিখে দিয়ে ছেড়ে দিয়েছি। তো এই জিনিসগুলোই হচ্ছে, আপনি যখন বারবার আপনার লেখার সাথে অন্যের খাতাগুলো মিলাবেন, তখনই আপনি ভালো জায়গায় যেতে পারবেন। সো এরকম করে আপনাকে ভালো জায়গায় যেতে হবে। যেমন সরকারি ও বেসরকারি খাতে পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায়, না থাকায় মানে না থাকার কারণে, রাইট? না থাকায় মানে কি, না থাকার কারণে, অভাবে, না মানে অভাবের কারণে, না থাকায় মানে না থাকার কারণে, ঠিক আছে, বেকারত্বের হার বাড়ছে। এখানে দেখেন বেকারত্বের হার, হারটা হচ্ছে সাবজেক্ট, মূলত বেকারত্বের হার এটাকে পুরোটাকে সাবজেক্ট ধরেছে, মানে হারটা হচ্ছে আমার সাবজেক্ট আর বাড়ছে এটা আমার ভাব, কিন্তু হারের সাথে এর সম্পর্ক কিভাবে? কারণ এই যে এর আগে র বিভক্তি আছে, র বিভক্তি মানে কি, ওই যে বলে না যে অনশন করছে, ওই যে বিয়ের জন্য অনশনে বসেছে, এন্ড প্রমাণ কি, মোবাইলে বের করে ছবি দেখায়, এই যে প্রমাণ, এই রটা হচ্ছে সেই প্রমাণ যে বেকারত্বের সাথে এর সম্পর্ক কিভাবে, এই রটাই হচ্ছে তার প্রমাণ। তাহলে আমরা এই যে এইখানে পুরোটাকে আমরা সাবজেক্ট ধরবো, যে বেকারত্বের হার বাড়ছে, এটা ভার্ব, তাহলে মানে সাবজেক্ট এখানে আছে, ভার্ব এখানে আছে, আর কোনো টেনশন নাই। টেনশন আছে সেন্টেন্সের শেষে সাবজেক্ট আর ভার্ব আছে, উপরে কি আছে, সরকারি ও বেসরকারি খাতে পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায় বেকারত্বের হার বাড়ছে। তো দেখেন না থাকার কারণে, এই কথাগুলোর জন্য আমাকে ডিউ টু দিয়ে সেন্টেন্সটা শুরু করলে বেটা সুন্দর লাগে। মানে আমি একভাবে শেখাই না, দুই ভাবে আপনাকে শেখাই। হ্যাঁ, একভাবে শেখালে হবে না, দুই ভাবে শেখাই। না থাকার কারণে মানে এখানে কারণে কথাটা আছে, তো আমি এইটা দিয়ে শুরু করব, এইটা দিয়ে আমরা শুরু করব। দেখেন ডিউ টু মানে হচ্ছে না থাকার কারণে, ডিউ টু। এবার দেখেন সুযোগ না থাকার কারণে, ডিউ টু ল্যাক অপরচুনিটিস, অপরচুনিটিস মানে সুযোগটা খুবই কম, একভাবে শিখলাম আর কি, ল্যাক অপরচুনিটিস, ডিউ টু ল্যাক অপরচুনিটিস, ঠিক আছে, মানে সুযোগটা খুবই কম। দেখেন সুযোগ না থাকায় মানে সুযোগটা কি খুব কম না, তাহলে ডিউ টু ল্যাক অপরচুনিটিস। আরেকভাবে সহজ, যেটা আপনার সহজ সেটা আপনি নেন, আমি দুইভাবে আপনাকে শেখাই। ডিউ টু ল্যাক অপরচুনিটিস কিসে কিসে, সরকারি ও বেসরকারি খাতে। হ্যাঁ, সরকারি ও আচ্ছা থামেন থামেন, আচ্ছা এখানে দেখেন এই পুরোটা আমরা একসাথে লিখি, না থাকায় সুযোগ, পর্যাপ্ত সুযোগ না থাকায়। তো দেখেন না থাকায় ইংলিশটা আমরা লিখে ফেলছি ল্যাক অফ ইনসাফিসিয়েন্ট, ইন ডিউ টু ল্যাক অফ সাফিসিয়েন্ট, ল্যাক বসাইছি তো তাই ইনসাফিসিয়েন্ট বসানো যাবে না, ডিউ টু। আচ্ছা ডিউ এইটা আরো ভালো হবে, ডিউ টু মানে হচ্ছে কারণে, কি কারণে, অপর্যাপ্ত চাকরির সুযোগ না থাকার কারণে। হ্যাঁ, তাহলে ডিউ টু সাফিসিয়েন্ট, আনসাফিসিয়েন্ট, এটা মাথায় আসতেছে না কেন জানি, আনসাফিসিয়েন্ট মানে ডিউ টু আনসাফিসিয়েন্ট জব অপরচুনিটিস। এই যে দেখেন এবার হয়েছে জব অপরচুনিটিস, ডিউ টু আনসাফিসিয়েন্ট জব অপরচুনিটিস। এটা আমরা আরো একভাবে শেখাবো, এটা আরো সহজ হবে। এটা আমরা একভাবে শেখাচ্ছি, ডিউ টু আনসাফিসিয়েন্ট জব অপরচুনিটিস মানে হচ্ছে অপর্যাপ্ত বা পর্যাপ্ত নয় এমন চাকরির সুযোগ না থাকার কারণে। কোথায়, সরকারি ও বেসরকারি খাতে, ইন পাবলিক and private sector, in public and private sector মানে পাবলিক মানে সরকারি আর প্রাইভেট মানে বেসরকারি। হ্যাঁ, প্রাইভেট সেক্টর, ইন পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, সেক্টর মানে হচ্ছে খাতে। তো দেখেন আমরা এটা লিখে ফেললাম, মানে এটা একভাবে লিখলাম। আর এখন কি ভার্ব আর সাবজেক্ট আছে, আর ভার্ব লিখে ফেলবো, সাবজেক্ট আর ভার্ব, এখানে একটা কমা দিব, তারপরে বেকারত্বের হার বাড়ছে, তাহলে বেকারত্বের হারের ইংলিশ হচ্ছে দ্য রেট
মানে হচ্ছে হার, এই যে রেট, আগে হারটা লিখে ফেললাম, এই যে দেখেন আগে হারটা লিখে ফেললাম, তারপরে বেকারত্ব লিখবো। অফ, অফ কার জন্য, এই যে এখানে র আছে, র এর জন্য অফ, অফ আনএমপ্লয়মেন্ট। আরো সহজভাবে লেখা যায়, আরো সহজভাবে লেখা যায়, আমরা সবগুলা দেখাবো। আনএমপ্লয়মেন্ট বাড়ছে, ইংলিশ কি বাড়ছে, দেখেন একটা একার আছে, এই যে দেখেন একটা একার আছে, এই যে একটা একার আছে, ঠিক আছে, তাহলে ইজ রাইজিং, রাইজিং মানে হচ্ছে বৃদ্ধি পায়। যে দেখেন একটা একার থাকলে কি বলেছি, একটা একার থাকলে এম ইজ আর, তারপর কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, এই যে ইজ যুক্ত করলাম, এই যে দেখেন ভার্বের সাথে আইএনজি। এইভাবে, এইটা একটু কঠিন মনে হইলেও আরেকভাবে করব, ওইটা আপনার কাছে আরো বেশি সহজ মনে হবে, ওইটা আরো বেশি সহজ মনে হবে। এখন আপনার কাছে এটাও সহজ মনে হইতে পারে, ওইটাও সহজ মনে হইতে পারে। এখন আমরা দেখাই আপনাকে, হ্যাঁ, আপনার কাছে এটাও সহজ মনে হইতে পারে, ওইটাও সহজ মনে হইতে পারে। দেখেন এখন আমরা একটা আরেকটু সহজ করার চেষ্টা করি। দেখেন এখানে সাবজেক্ট আর ভার্বটা আগে আমরাকে আইডেন্টিফাই করে নিলাম, এই যে এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার ভার্ব, তার মানে এরা পাশাপাশি আসে, আর কোনো চিন্তা নাই। সরকারি ও বেসরকারি খাতে, এইটা দিয়ে আমি শুরু করব, সরকারি ও বেসরকারি খাতে, তাহলে পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, হ্যাঁ, পর্যাপ্ত সুযোগ না থাকায়, ইনসাফিসিয়েন্ট জব অপরচুনিটিস, পর্যাপ্ত সুযোগ না থাকায়। দেখেন পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, থাকা ইংলিশটা কি, থাকা ইংলিশটা কি, হ্যাভ, হ্যাভ অথবা রিমেইন, যে কোনো একটা। হ্যাভ নট, ধরেন না থাকা মানে থাকা ইংলিশ কি, আমার একটি কলম আছে, এই যে কলম আছে, তখন আমরা হ্যাভ বলি না, আই হ্যাভ এ পেন, আই হ্যাজ এ, হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে, তাহলে এই আছে আর থাকা জিনিসটা একই না? তাহলে আমরা দেখতেছি, দেখেন পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, যেহেতু দুইটা সেক্টর, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট, তাই আমরা হ্যাভ বসাবো। হ্যাভ নট মানে নাই, পাবলিক এন্ড প্রাইভেট সেক্টরে নাই, কি নাই, কি নাই, পর্যাপ্ত চাকরির সুযোগ, তার মানে সাফিসিয়েন্ট জব অপরচুনিটিস, সাফিসিয়েন্ট জব অপরচুনিটিস। দেখেন এটা আপনার কাছে মনে হয় আরেকটু সহজ লাগবে। এখানে লক্ষ্য করেন, এইখানে আমরা একটা সাবজেক্ট আর ভার্ব সেন্টেন্সের শুরুতে বসায় দিয়েছি, এই যে সরকারি ও বেসরকারি খাতে, হ্যাঁ, পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, এই যে খাতের এই ইংলিশটাকে সেক্টর ইউজ করেছি, পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর মানে পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর খাতে হ্যাভ নট সাফিসিয়েন্ট জব অপরচুনিটিস, জব অপরচুনিটিস নাই। এখানে আমি ইন দিয়ে বসালে এটা কিন্তু হইতো না, ইন ছাড়াই বসাইছি, কারণ ইন দিয়ে বসালে মানে এই যে দেখেন খাতে, খাতের ইংলিশ কি, ইন সেক্টর, তাই না? ইন আমরা বসাইনি, না বসে এটাকে সাবজেক্ট বানাইছি, এই যে এটাকে সাবজেক্ট আর এটাকে ভার্ব, এই যে হ্যাভ নট মানে নাই, এই যে দেখেন, তাহলে আরেকটা সাবজেক্ট আর ভার্ব এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। আর এখানে আরেকটা সাবজেক্ট আর এখানে আরেকটা ভার্ব আছে না? এখানে একটা সাবজেক্ট বসেছে, যে এইটা একটা সাবজেক্ট, আর সুযোগ না থাকায় এইটা আমার ভার্ব, এই যে না থাকায় এখানে আমার একটা ভার্ব বসাইছি, তার মানে উপরেরটা একটা সেন্টেন্স, নিচেরটা আরেকটা সেন্টেন্স আমরা গঠন করতেছি। তো যখন আমরা আরেকটা সেন্টেন্স গঠন করতেছি তখন এইভাবে গঠন করব, যে বেকারত্বের হার বাড়ছে, তাহলে বেকারত্বের হার ইংলিশ হচ্ছে এমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট মানে এই বেকারত্বের ইংলিশ কি, আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। হার ইংলিশ কি, হার ইংলিশ হচ্ছে রেট, দেখেন আরো সহজ হইল না, রেট, আনএমপ্লয়মেন্ট রেট, আর বাড়ছে ইজ রাইজিং, ইজ রাইজিং। দেখেন এটা আরো বেশি সহজ হলো, কিন্তু এটা সহজ করতে গেলে আমাকে এই পর্যন্ত, এই যে না থাকায় এই পর্যন্ত একটা সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে, মানে বানাতে হবে, তারপরে সাবজেক্ট আর ভার্ব বসাতে হবে, তারপরে আবার সেন্টেন্সে আরেকটা সাবজেক্ট আর একটা ভার্ব বসাতে হবে, এরকম করে আমাদের কাজগুলো করতে হবে। আর যদি আপনি এই যে না থাকার কারণে, ডিউ টু আনসাফিসিয়েন্ট জব অপরচুনিটিস ইন পাবলিক এন্ড প্রাইভেট সেক্টরস, ডিউ টু আনসাফিসিয়েন্ট জব অপরচুনিটিস ইন পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, দেখেন এই পর্যন্ত এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, ডিউ টু আনসাফিসিয়েন্ট জব অপরচুনিটিস ইন পাবলিক, ডিউ টু আনসাফিসিয়েন্ট জব অপরচুনিটিস
ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই। তারপরে কি বেকারত্বের হার, এই যে দেখেন আনএমপ্লয়মেন্ট রেট ইজ রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। রাইজিং না বসে আপনি সোরিং বসাতে পারেন, কারণ সোরিংটা হচ্ছে ইংরেজিতে, অথবা আপনি ইনক্রিজিং ও বসাতে পারেন। কি বসাতে পারেন? ইনক্রিজিং, ঠিক আছে? বা আপনি আরো একটা শব্দ বসাতে পারেন, সেটা হচ্ছে এক্সেলারেটিং। এক্সেলারেটিং, তো যেটা আপনার শব্দ, রাইজিং মানেও বৃদ্ধি পাওয়া, সোরিং মানেও বৃদ্ধি পাওয়া, ইনক্রিজিং মানেও বৃদ্ধি পাওয়া, এক্সেলারেটিং মানেও বৃদ্ধি পাওয়া। তো আপনি যতগুলো ওয়ার্ড এখানে শিখবেন সেগুলোই আপনার প্রিলির এক্সামে আসবে। আর আপনি যত বেশি শিখবেন, আমাদের লেকচার শিট পিডিএফটা পাবেন যখন, প্র্যাকটিস করবেন যখন, তখন আপনার এই টপিকসের উপরে, বাংলাদেশের বেকারত্বের হার নিয়ে অন্য কোথাও পড়াশোনা করতে হবে না। আপনি এই টপিকসের উপরে সুন্দর একটা জিনিস পেয়ে যাবেন আমাদের পিডিএফে। হ্যাঁ, এখানে নিউ ইয়র্ক টাইম বলছে, দেখেন বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট, বাংলাদেশের এরা বাংলাদেশের নাম আগে উল্লেখ করে, বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট, বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট, বাংলাদেশের যে বেকারত্বের হার ইজ রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে, এটা শুরুতেই সাবজেক্ট আর ভার্ব বসায় দিয়েছে। বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট, আমরা বলছি কি আনএমপ্লয়মেন্ট রেট, তাই না? তারা বলছে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট ইজ রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। অ্যাজ হিসাবে, এই অ্যাজ যদি সেন্টেন্সের মাঝে বসে, একটা জিনিস মাথায় রাখেন, অ্যাজ যদি কোনো সেন্টেন্সের মাঝে বসে তার অর্থ হয় হচ্ছে কারণ। কি? কারণ। আর অ্যাজ যদি সেন্টেন্সের শুরুতে বসে, অ্যাজ যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে তার অর্থ হয় হচ্ছে যেহেতু। আর অ্যাজ যদি শুধু নাউনের আগে বসে, মানে সেন্টেন্সের মাঝে না, শুধু একটা নাউন, অ্যাজ আ টিচার, মানে অ্যাজ এর পরে একটা আর্টিকেল থাকবে, অ্যাজ আ টিচার মানে টিচার হিসাবে, অ্যাজ এর পরে একটা আর্টিকেল থাকবে, তখন এটার ইংরেজি হয় অ্যাজ। অ্যাজ এর পরে যখন দেখবেন একটা আর্টিকেল আছে, একটা আর্টিকেল আছে, আর্টিকেল আছে, তখন এর অ্যাজ এর পরে যখন দেখবেন একটা আর্টিকেল আছে, তখন এর ইংরেজিটা হয় হিসাবে। হিসাবে। তাহলে এই কয়েকটা জিনিস আপনাকে শিখতে হবে। অ্যাজ যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে তার অর্থ কি? যেহেতু। অ্যাজ যদি সেন্টেন্সের মাঝে থাকে তার অর্থ কি? কারণ। অ্যাজ এর পরে যদি আর্টিকেল থাকে তার অর্থ হচ্ছে হিসাবে। তো এখানে অ্যাজ এর পরে আর্টিকেল নাই, তাই এর অর্থ হিসাবে হবে না। অ্যাজ সেন্টেন্সের শুরুতে নাই, তাই এর অর্থ যেহেতু হবে না। অ্যাজ সেন্টেন্সের শেষে আছে, মাঝে আছে, তাই এর অর্থ হচ্ছে কারণ। তো এখানে হচ্ছে ইজ রাইজিং, কারণ অ্যাজ জব অপরচুনিটিস, এটাও আমি গার্ডিয়ান পত্রিকায় আপনাকে পড়ানোর সময় শেখাইছি। যারা দেখেছেন আমার পত্রিকার ক্লাস তারা জানেন, জব অপরচুনিটিস মানে হচ্ছে চাকরির সুযোগ। রিমেইন স্কেয়ার্স, রিমেইন মানে হচ্ছে থাকে না বা থাকে, স্কেয়ার্স ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস। এই যে বোথটা ইউজ করছে, আধুনিক ইংলিশ গুলো এটা ইউজ করে, এন্ড দ্বারা দুইটা নাউন যুক্ত থাকলে তার আগে বোথ ইউজ করে। স্কেয়ার্স ইন বোথ মানে দুইটাতেই কি জব অপরচুনিটিস খুবই আনসাফিসিয়েন্ট। স্কেয়ার মানে অপ্রতুল্য, তারপরে কি বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, বোথ মানে উভয় পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরে, উভয় পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরে। এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকলে অনেক জিনিস আপনারা ক্লিয়ার করে ফেলতে পারবেন। আর এটা কিন্তু কনজাংশন, এটা কিন্তু কনজাংশন, সরি এইটা হ্যাঁ এটা কনজাংশন, এটা কনজাংশন, ঠিক আছে। এরপর লক্ষ্য করেন দ্য নিউ ইয়র্ক টাইম, তার আগে আল জাজিরাটা পড়েন। লিমিটেড আনএমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন বাংলাদেশ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস, এই পুরোটা সাবজেক্ট বানাইছে কিভাবে? লিমিটেড আনএমপ্লয়মেন্ট জব অপরচুনিটিস ইন বাংলাদেশ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, ইন দ্বারা বানাইছে সেক্টরস। আর কন্ট্রিবিউটিং মানে ভূমিকা রাখে, টু আ গ্রোয়িং আনএমপ্লয়মেন্ট মানে কি করতে? গ্রোয়িং মানে বৃদ্ধি করতে, আনএমপ্লয়মেন্ট কর্মসংস্থান বৃদ্ধি করতে বিশাল বড় ভূমিকা রাখে এই পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। বাংলাদেশের সব থেকে বড় মানে আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব বৃদ্ধি পেতে ভূমিকা রাখে পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। বেকারত্ব বৃদ্ধি পেতে সব থেকে বড় ভূমিকা এই বাংলাদেশে পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। কারা বলছে জানেন? আল জাজিরা পত্রিকা বলছে ডিরেক্ট। এরপরে লক্ষ্য করেন এখানে বলছে শর্টেজ, শর্টেজ অথবা শর্টফল, শর্টেজ অথবা শর্টফল, এই দুইটা দেখবেন এই নিউ ইয়র্ক টাইম ইউজ করে সবসময়। আর শর্টেজ অফ জব মানে জবের অপ্রতুল্য, মানে জব খুব কম, ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস, পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরে জব খুবই অল্প পরিমাণ। ইন ড্রাইভিং আপ, ড্রাইভিং আপ মানে হচ্ছে বাংলাদেশকে পরিচালনা করতেছে এই পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট
রেট, বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেটকে এই পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর অপ্রতুল্য জব নিয়ন্ত্রণ করছে বা পরিচালনা করতেছে। নিউ আর্টস টাইম বলতেছে। আমরা আসলে গবেষণা করি না, তো এই জন্য আমাদের সব থেকে বড় প্রবলেম। আর চাকরিটাতে আসলে সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আমরা সবাই চাকরির পিছনে দৌড়াইতেছি, আর এইটার জন্য অনেক পরিমাণে বেকারত্ব থেকে যাচ্ছে। এবং চাকরির পিছনে না, আপনি দক্ষতার পিছনে দাঁড়ান। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলেছি, আপনি যখন দক্ষ হবেন তখন চাকরি আপনাকে নিয়ে আসবে। সবাই যখন আমরা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি তো না, আমার ভাইয়ারাও ধরেন যখন বিসিএস এর জন্য প্রস্তুতি দিচ্ছে, তখন ওই যে মহাপরিচালক এখন যিনি আশিক চৌধুরী না কি নাম, উনি কিন্তু আমাদের মতন বিসিএস এর প্রস্তুতি বা আমার ভাইয়াদের মতন চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন না। উনি ওনার স্কিল ডেভেলপমেন্ট করছেন। এখন ওনার স্যালারি মিনিমাম 1-2 লাখ টাকা তো হবেই, কিন্তু উনি কি করছে, স্কিল ডেভেলপমেন্টের উপর। উনি কোনো চাকরি দেয়নি, চাকরির পরীক্ষায় দেয়নি, কিন্তু ওনার স্কিল একের পর এক গ্রোথ করে গেছে, কারণ উনি ভালো পারে। ধরেন আপনি এখন ভালো পারতেছেন, 2000 টাকা দিয়ে আইবিএ তে অ্যাপ্লাই করেন, আইবিএ তে পড়ে ফেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করে ফেলেন, দেখেন আপনার কোয়ালিটি থেকে যাবে। প্রাইভেট যে কোনো ব্যাংকে আপনি জাস্ট 2000 টাকা, জাস্ট 2000 টাকাতে আপনি জাস্ট একটা পরীক্ষা দেন, মেরিটে পাইলে আর কিছু টাকা আপনার খরচ হবে, হয়তো 40-50 হাজার টাকা বা আরেকটু বেশি হতে পারে, 70,000 টাকার মতন সব এই কোর্সটা শেষ করতে। তারপর আপনি প্রাইভেট যে কোনো জবে যাবেন, দেখবেন আপনাকে জবে নিয়ে নিয়েছে। অথবা আপনি আইএলটিএস করেন, একটা আইএলটিএস করে সুন্দর করে একটা ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করেন, আইএলটিএস এ ভালো একটা স্কোর নেন, নিয়ে একবার বিদেশে ঘুরে আসেন। বাংলাদেশে আপনাকে স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে 50,000 টাকার উপরে স্যালারি দিবে। ইভেন আমি নিজে দেখেছি যে আমি একটা প্রতিষ্ঠানে পড়াতাম, যেই প্রতিষ্ঠানে পড়াতাম মানে একটা প্রতিষ্ঠানের আন্ডারে আরেকটা প্রতিষ্ঠান আর কি, ওই প্রতিষ্ঠানে একটা টিচার, শুধু আইএলটিএস এর একটা টিচারের স্যালারি 40-50 হাজার টাকা। তো আমি নিজে দেখে আসছি এই জিনিসগুলো, যে আইএলটিএস এর একজন টিচারের 40-50 হাজার টাকা বাংলাদেশের মতন একটা জায়গায় স্যালারি। কারণ এই ইংলিশ কমিউনিকেশন তার অনেক বেটার। অ্যান্ড আপনি ইংলিশ কমিউনিকেশন করলে বাংলাদেশ থেকে অনেক বড় বড় অপরচুনিটিটা পাবেন, অনেক বড় বড় জায়গায় যেতে পারবেন। লাইক এখন আপনাকে যদি বলা হয় যে এখন অনেক জব আছে, দেখেন যে আপনার ইংলিশ স্পোকেন, ফ্লুয়েন্ট ইংলিশ স্পোকেন লাগবে, আইএলটিএস স্কোর লাগবে, আপনার ভালো ভালো জব আছে, আপনি বেকার থাকার কোনো অপরচুনিটি নাই বাংলাদেশের মতন একটা দেশে। কিন্তু আমরা বেকার থাকতেছি শুধুমাত্র আমাদের চাকরির জন্য। সো আমি আপনাকে বারবারই বলি, শুধু চাকরির জন্য বলবেন না, এটা আপনাকে বেকার রাখবে, এইটা আপনাকে বেকার রাখবে। আমি ঢাকায় এসেছি 2022 সালে, আলহামদুলিল্লাহ তখন পড়াশোনার জন্য আমি বেকার বসেছিলাম, এটা সত্য কথা। কিন্তু 2022 সালের আগে 2018 সাল থেকে আমি 17 সাল থেকে 17, 18, 19, 20, 21, 17, 18, 19, 20, 21 এই 5টা বছর আমি বিভিন্ন জায়গায় ব্রিটিশ কাউন্সিলে পড়ানো, আমি বিভিন্ন জায়গায় পড়াইছি। ইভেন আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়েছি। সেভ ইউথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভ ইউথ ছিল, সেখানেও আমি যুক্ত ছিলাম। যুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যেটা পুরো একটা বাংলাদেশ নিয়ে যুক্ত ছিল, সেখানেও আমি যুক্ত ছিলাম। এবং সেখানেও আমার স্পিচ আছে, সেখান থেকে আপনি আমার স্পিচগুলোও দেখতে পারবেন। অ্যান্ড দেন ওইখানে বিভিন্ন কান্ট্রির মানুষগুলো ছিল। সো আমি এখান থেকে কিছু করে টাকা পাইতাম আমার ছাত্র জীবনে। এই জায়গাগুলো, এই সংগঠনগুলো থেকে স্পিচ দেওয়ার জন্য, সামনে যে স্পিচ দেওয়ার জন্য আমাকে বিভিন্ন জায়গা থেকে হায়ার করে নিয়ে যাওয়া হতো, আমি স্পিচ দিতাম, তখন আমি টাকা পাইতাম। আবার আমি টিউশনি করাচ্ছি, আমি টাকা পাইতাম। আবার আমি ইউসিসিতে ক্লাস নিচ্ছি, ফোকাসে ক্লাস নিচ্ছি, আমি ওইখান থেকেও টাকা পাচ্ছি। কেন? কারণ হচ্ছে আমি এসএসসির পর থেকে ইংলিশ স্পোকেনটাকে আয়ত্ত করেছি ফার্স্ট অফ অল। কারণ আমার এই আয়ত্তটাই কিন্তু আমাকে অনেক জায়গায় টেনে নিয়েছে। আমার গ্রামার পড়ানো দেখবেন যে যারা আপনাকে ইংলিশ গ্রামার পড়ায় তাদের থেকে অনেক ভিন্ন, তাদের থেকে অনেক সহজ, তাদের থেকে অনেক শর্টকাট। আর এই গ্রামার পড়ানোর শর্টকাটটাই অনেকেই নিতে পারবেন না, মানে অনেক টিচাররা নিতে পারবেন না, আপনারা নিতে পারবেন। অনেক শর্টকাট। আপনাকে গ্রামার আমি যদি 20টা ক্লাস দিই, আপনার গ্রামার তুলাধনা করে দিয়ে ছাড়বো, এটা আমি বলছি না, বাট আমি যদি নেই তাহলে আপনি দেখতে পারবেন। কারণ আমার এরকম অ্যাডমিশন স্টুডেন্ট আছে যারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে, জগন্নাথে পড়ে, রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচুর আমার স্টুডেন্ট আছে। আমি চলে আসার সময় মানে এমন হয়েছে যে আমি বাসা থেকে চলে আসছি 2022 সালে, আমি ওই ব্যাচটা পরে 2022 সালে চলে আসি একটা ব্যাচ শেষ করে। ওই যে ব্যাচটা শেষ করে ওই ব্যাচটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমার বাড়িতে মিষ্টি নিয়ে চলে গেছে। একজন দুইজন না, অনেকজন মিষ্টি নিয়ে চলে গেছে, আমাকে খুঁজে পাইনি। কারণ আমি ওই সময় জাস্ট ওদেরকে পরে আমি চলে আসছি চাকরির পিছনে দৌড়ানোর জন্য। তো আমি এটা আপনাকে বলি, ভাই আপনি জাস্ট একটা মাস আমাকে সময় দেন, একটা মাস আমাদের পিছনে সময় দেন,
ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন, আপনার জন্য আপনি ভালো ইংলিশ পারবেন, তো আপনার জন্য জব অপরচুনিটিস গুলো এসে দৌড়াবে। ঠিক আছে, আপনার জন্য জব অপরচুনিটিস গুলো দৌড়ায় আসবে। ওকে, তো এইভাবে আমরা আপনাকে শেখাবো। হ্যাঁ, দেখেন এখানেও আমাদের ওই একই টেকনিক আপনি দেখেন, এখান থেকে আপনাকে সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে। 3 বার এই বাক্যটা পড়েন, সাবজেক্ট ভার্ব খুঁজে পেয়ে যাবেন। যেমন বাংলাদেশে কৃষি নির্ভর অর্থনীতি ছিল এবং অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট ছিল। এই যে দেখেন, এবং দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। কি দ্বারা? এবং দ্বারা। এই যে এবং দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এবং এর পরে এইটা। তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে লিখা, তাই না বলেন? এবং দেখেন দুইটা সেন্টেন্সে ল আছে, তাহলে ল থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম দিতে হবে, তাই না? তাহলে এখন চলেন আগে ইংলিশ কি? ইন দ্য পাস্ট। আপনি পাস্ট না বলে আপনি প্রিভিয়াসলিও তো বলতে পারেন ভাই, প্রিভিয়াসলিও তো বলতে পারেন। পাস্ট না বলে প্রিভিয়াসলি বললেন, ইন দ্য পাস্ট না বলে প্রিভিয়াসলি বললেন। বলার পরে দেখেন বাংলাদেশে কৃষি নির্ভর অর্থনীতি ছিল, বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি ছিল। ঠিক আছে, বাংলাদেশের ছিল বা বাংলাদেশে না, আচ্ছা বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি ছিল, মানে এই টাকা কেটে যাবে বাংলাদেশ। আমি এখানে কমা দিলাম, এটা আমার সাবজেক্ট। এই যে দেখেন সাবজেক্ট কোনটা? বাংলাদেশ। আর কি ছিল? ছিল, এটা আমার ভার্ব। তবে বাংলাদেশ আমার সাবজেক্ট, এই যে বাংলাদেশ। এখন আপনি কি লিখে ফেলছেন? আপনি সাবজেক্ট লিখে ফেলছেন, আপনার মাথায় সাবজেক্ট চলে এসেছে, এই জন্য আপনি লিখে ফেলছেন। এখন ছিল এর ইংলিশটা ওয়াজ দিয়েও হয়, বাট বাংলাদেশের ছিল এই জন্য হ্যাড হবে। হ্যাড মানে ছিল, বাংলাদেশের ছিল। কি ছিল? আপনি ওয়াজ দিয়েও করতে পারেন, বাংলাদেশ ওয়াজ আ এগ্রিকালচার বেসড ইকোনমি, এটাও দিতে পারেন। আমি হ্যাড দিলাম, এটা সুন্দর বেশি, এই জন্য দিলাম। ওয়াজ দিয়ে আপনি দিতে পারেন, বাংলাদেশ ওয়াজ আ এগ্রিকালচার বেসড ইকোনমি। তো এখন কি? কৃষি নির্ভর অর্থনীতি। তাহলে কৃষি নির্ভর ইংলিশ কি? এগ্রো বেসড লিখলেই হয়। এই যে দেখেন এগ্রো মানে হচ্ছে কৃষি, আর এই যে দেখেন বেসড মানে কৃষি নির্ভর, আর অর্থনীতি ইকোনমি। ঠিক আছে, এইটা একটা সেন্টেন্স হয়ে গেল। এই পর্যন্ত আমার কাজ শেষ। এখন আমরা কি করলাম? এবং আছে, এবংটা যুক্ত করে দিলাম। এই যে এন্ড যুক্ত করার পরে অধিকাংশ মানুষের ইংলিশ কি? মোস্ট অফ দ্য পিপল। মোস্ট পিপলও দিতে পারেন, মোস্ট পিপল মানে অধিকাংশ মানুষ, বা মোস্ট অফ দ্য পিপল দেখতে সুন্দর। মোস্ট পিপল কি? এটা হচ্ছে আমার সাবজেক্ট। এই যে দেখেন অধিকাংশ মানুষ, এটা আমার সাবজেক্ট, আর ভার্ব কি? যুক্ত ছিল। এখন মোস্ট পিপল আপনি সাবজেক্ট বসাই দিয়েছেন না, তাহলে আপনাকে ভার্ব লিখতে হবে না, যুক্ত ছিল। তাহলে যুক্ত ছিল, অতীতে ছিল। ঠিক আছে, অতীতে ছিল। তো অতীতে ইংলিশটা কি হবে? ওয়ার মানে ছিল। মোস্ট অফ দ্য পিপল, মোস্ট পিপল হচ্ছে প্লুরাল, তাই ওয়ার বসেছে, না হলে ওয়াজ বসতো। যেমন বাংলাদেশ ওয়াজ, বাংলাদেশ একটা, তাই ওয়াজ। কিন্তু এখানে অধিকাংশ মানুষ, অনেকজন মানুষ, তার মানে ওয়ার কি ছিল? সংযুক্ত ছিল। ওয়ার এঙ্গেজড, মানে ওয়ারের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম। ওয়ার এঙ্গেজড, এঙ্গেজড এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনও আপনাকে যুক্ত করে দিতে হবে। এইজন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আপনাকে আমরা শেখাবো প্রিপোজিশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসে। এঙ্গেজড ইন মানে সংযুক্ত ছিল কৃষিকাজের সাথে, তাহলে কৃষিকাজের সাথে এঙ্গেজড ইন। কৃষিকাজ ইংলিশ হচ্ছে ফার্মিং, কৃষিকাজ ইংলিশ হচ্ছে ফার্মিং। ফার্মিং মানে কৃষিকাজ। এই যে ইন বসালাম, ইনের পরে একটা ফার্ম বসানো যায় না, তাই আইএনজি বসাই দিলাম। ইন ফার্মিং এর সাথে যুক্ত ছিল। এইভাবে আপনি এটাকে লিখে ফেলতে পারবেন। এটা আরেকবার পড়ে নেন। ইন দা পাস্ট বসাতে পারেন, অথবা প্রিভিয়াসলি বসাতে পারেন, অথবা ডিউরিং দা পাস্ট এই কথাও বসাতে পারেন। বাংলাদেশ হ্যাড, বাংলাদেশ ছিল বা বাংলাদেশের ছিল, অথবা বাংলাদেশ ওয়াজ এটাও বসাতে পারেন। বাংলাদেশ ছিল, বাংলাদেশ ওয়াজ এগ্রো বেসড ইকোনমি, বাংলাদেশের ছিল একটা মানে কি বলে? কৃষি নির্ভর অর্থনীতি। এন্ড এবং অধিকাংশ মানুষ, সাবজেক্ট বসাইলেন, এই যে মোস্ট অফ পিপল, তাই আপনাকে ভার্ব বসাতে হচ্ছে, সংযুক্ত ছিল। ওয়ার এঙ্গেজড ইন, মানে হচ্ছে এঙ্গেজড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন যুক্ত ছিল। কৃষিকাজের সাথে, আমরা সংক্ষেপে লিখলাম ফার্মিং।
সংক্ষেপে লিখবি ইলাগ্রাম ফার্মিং। এই সেন্টেন্সটাই যখন আপনি এইখানে দেখতে যাবেন, লাইক দ্যাট, এটা আমাদের পড়ানো হয়েছিল তো এই জন্য এগুলো আমাদের দাগ হয়ে আছে। আমরা এটা একটু মুছে দিই, তারপর আপনাকে দেখাই। এই যে আপনার একটা বন্ধু দ্য গার্ডিয়ান, এটা কি আপনার একটা বন্ধু না? এই বন্ধু আপনি একভাবে লিখেছেন, এই বেটা আরেকভাবে লিখেছে। দেখেন, বাংলাদেশ ওয়ান্স, একদা বাংলাদেশ, বা ওয়ান্স বাংলাদেশ, বাংলাদেশ ওয়ান্স, বাংলাদেশ এক সময়, ওয়ান্স মানে এক সময়, রিলেইড অন, আপনি বাংলাদেশ এক সময় এগ্রি বেসড ইকোনমিক ছিল, আপনি এখানে বলতেছে রিলেইড অন মানে নির্ভর করত, বাংলাদেশ এক সময় নির্ভর করত এন্ড এগ্রিকালচার বেসড ইকোনমি, আমি অ্যাগ্রো বেসড বলেছি, তারা এগ্রিকালচার বলেছে। হ্যাঁ, অ্যাগ্রো বেসড ইকোনমি উইথ দ্য মেজরিটি, উইথ দ্য মেজরিটি, বা আপনি যদি মেজরিটি লিখতেন তাহলেই হইতো, কিন্তু উইথ দ্য মেজরিটি দেখতে সুন্দর লাগে, এই জন্য উইথ দ্য মেজরিটি অফ ইটস, এর অধিকাংশ বা এর একটা বড় অংশ, অফ ইটস এর একটা বড় অংশ, বড় অংশের মানুষ, পপুলেশন মানে এর একটা অধিকাংশ মানুষ বলতেছে, এঙ্গেজড ইন ফার্মিং, এঙ্গেজড ইন ফার্মিং, ফার্মিং এর সাথে যুক্ত ছিল। আবার দেখেন, আপনি আল জাজিরার দিকে আগে আসেন, বাংলাদেশিস ইকোনমি ওয়াজ, বাংলাদেশের অর্থনীতি ওয়াজ ছিল, বাংলাদেশের অর্থনীতি ছিল ট্রেডিশনালি রুটেড মানে হচ্ছে ঐতিহ্যভাবে, রুটেড ইন মানে রুটেড ইন মানে হচ্ছে সংযুক্ত ছিল, রুটেড ইন এগ্রিকালচার, এগ্রিকালচারের সাথে সংযুক্ত ছিল। এরা রুটেড ইউজ করেছে, এরা ইউজ করেছে হচ্ছে রিলেইড অন, না এরা এঙ্গেজড, এঙ্গেজড আমাদের মতন এঙ্গেজড অন, এরা হচ্ছে রুটেড ইন, এঙ্গেজড ইন, এরা রুটেড ইন, আপনি রুটেডও শিখবেন, রুটেড ইন এগ্রিকালচার। হোয়ার যেখানে, হোয়ার যদি মাঝখানে থাকে তাহলে অর্থ হচ্ছে যেখানে, ফার্মিং ওয়াজ দ্য প্রাইমারি অকুপেশন, ফার্মিং হচ্ছে প্রধান কাজ ছিল ফর দ্য মোস্ট পিপুল, অধিকাংশ মানুষের, ঠিক আছে, অধিকাংশ মানুষের প্রধান কাজ ছিল, তাই বলতেছে। নিউ ইয়র্ক টাইম বলতেছে হিস্ট্রিক্যালি মানে ঐতিহাসিক ভাবে, হিস্ট্রিক্যালি মানে কি ঐতিহাসিক ভাবে, বাংলাদেশের ইকোনমি ওয়াজ, বাংলাদেশের ইকোনমি ছিল, ওয়াজ মানে ছিল, ড্রাইভেন মানে পরিচালিত হতো, বাই এগ্রিকালচারের দ্বারা বা কৃষিকাজের দ্বারা পরিচালিত হতো, কৃষির দ্বারা পরিচালিত হতো, এমপ্লয়মিং মোস্ট অফ ইটস, এখানে অধিকাংশ মানুষ কাজ করত, ওয়ার্কফোর্স, অধিকাংশ মানুষ এখানে কাজ করত। দেখেন, আপনি যখন শিখছেন তখন সাথে সাথে তাদের লেখাগুলোও শিখেন, এগুলো আমরা তুলে নিয়ে আসছি নিউজ পেপার থেকে, এগুলোও যখন শিখে নিবেন তখন আপনার আরো বেশি আসবে। এখন আপনি ভাবতে পারেন যে ভাই আমরা তো নর্মাল ইংলিশটা লিখলাম, এইরকম ইংলিশ কবে আসবে? একটা ক্লাসের মাধ্যমে তো আসবে না। আপনি দেখছেন, আপনি করছেন, আপনি দেখছেন, আপনি করছেন, একটা সময় দেখবেন আপনি বাংলাটা আপনার মাথায় আসছে কিন্তু আপনি ঘুরে বেঁচে অন্যভাবে লিখতেছেন। এইটা হচ্ছে জৌলুসতা, আমরা বারবারই বলি এটা লিখতে লিখতে একটা জৌলুসতা। তবে আমরা স্টেপ বাই স্টেপ যখন ক্লাস নিতে থাকবো তখন আপনার এরকম জৌলুসতা শেখাতে থাকবো আপনাকে, জৌলুসতা শেখার মাধ্যমে আপনি যে কোনো টপিক ভালো করে লিখতে পারবেন। আপনি 5টা 6টা 7টা 8টা ক্লাস করেন, ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার রাইটিং চলে এসেছে। আমরা আমাদের যে বিগত কোর্সে যারা ছিল তারাও জানে যে রাইটিং তারা কিভাবে নিয়ে এসেছে, আমরা ঠিক সেইভাবে এই রাইটিং গুলোকে পরিচালনা করছি। উপসহকারী কৃষি কর্মকর্তার জন্য আমরা কিছুটা ওই দিকে ফোর্স অন করেছিলাম, এখন ওইটা আমাদের শেষ, ওইটা আজকে পরীক্ষা হয়ে গেল ওদের, এবং আমাদের কালকে ওদের পরশুদিন ওদের ক্লাস শেষ হয়ে গেছে। এখন আমরা একটা মানে ট্রামের ভিতরে যাব, আপনাদেরকে নিয়ে আগাবো। আপনারা ছাড়া আমার আরেকটা ব্যাচ থাকবে, একটা থেকে দুইটা ব্যাচ, দুইটা ব্যাচের বেশি আমি এখন আর ধরবো না, বিকজ এটা অনেক বেশি ট্রাম, এটা অনেক বেশি কষ্টদায়ক। কারণ একটা কোর্স ক্লাস শেষ করে আরেকটা ক্লাসে নিতে আসলে দমটা চলে যায়, যেমন যে দম চলে যাইতেছে, এরকম দম চলে যাচ্ছে। তো এখন আমরা আপনাদের জন্যই শুধুমাত্র থাকবো, মাত্র দুইটা কোর্সে থাকবো, একটা কোর্স শুধুমাত্র আপনাদের জন্য, এটার প্রত্যেকটা ক্লাস ওই যে বললাম সাজানো গোছানোই থাকবে, ওই কোর্সটা সাজানো গোছানোর পর ওই কোর্সটা আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আর এখানে আপনারা যারা আমাদের ক্লাসগুলো করবেন তারা একটা নতুন ভ্যারিয়েশনে ক্লাসগুলো করবেন, নতুন ভ্যারিয়েশন, নতুন ভ্যারিয়েশনে আপনার রাইটিং স্কিল আমাদের দায়িত্ব। এই যে ক্লাস এখনই আমরা পিডিএফটা এই ক্লাসের উপরে এখনই দিয়ে দিচ্ছি, আমাকে জাস্ট 5টা মিনিট সময় দিবেন, 5 মিনিটের মধ্যে এই ক্লাসের উপরে আমরা পিডিএফ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে আরো শব্দ ছিল, আরো লাইন ছিল, বাট এগুলো আপনাকে আমরা দেখাই দিয়েছি। আমাদের যদি পিডিএফটা দেখাইতে পারতাম তাহলে মনে হয় সব থেকে বেস্ট হইতো, কিন্তু পিডিএফ এখন দেখাতে গেলে আমাদের ক্রমটা অন করতে হবে। একটু অপেক্ষা করেন, আমরা ক্রমটা অন করে আপনাকে পিডিএফটা
যদিও আজকে একটু বেশি সময় চলে যাচ্ছে কারণ দেরিতে আসছি ক্লাসে, এই অন হয় না কেন? এখান থেকে না, এখান থেকে ড্রাইভেও আছে আমাদের, আমরা আপনাদেরকে ড্রাইভ থেকে লিঙ্কগুলো দিই সবসময়। এখানে আমরা পিডিএফটা অন করি, আচ্ছা এটা মনে হয় এখান থেকে ঢুকি নাই তো কখনো, এই জন্য এটা এখন এটা চাচ্ছে। আমরা আরেকবার যাই, এটা ডাউনলোড করে নিই, এটা ডাউনলোড করে নিই, ডাউনলোড করে আপনাদেরকে দেখাই। এই ডাউনলোড হয়ে যাবে এখন। আমাদের এখানে অনেক পিডিএফ আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। এই যে হয়ে গেছে, এটা যায় কেমনে, এই যে এখান থেকে আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন সবকিছু, এখানে যে আপনার রুলস গুলো আছে এই রুলস গুলো আপনি দেখে নেবেন। না থাকলে ইংলিশ কি ডু অথবা ডাজ নট, এই যে শুধু চয়েস হয়ে থাকলে এই যে এখানে সবগুলো রুলস আছে এবং মনে রাখতে হবে। আর এই যে এইভাবে আমরা এইভাবে পিডিএফ গুলো সাজাইছি, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব, এবং এই যে বাক্যে ভার্ব না থাকায় ইজ বসানো হয়েছে। এই সবগুলো নিউজ টাইম, আল জাজিরা। এই যে এখান থেকে দেখেন আপনারা প্রতি বছর এই যে এই সেন্টেন্সটা আমরা করেছি, এই যে এখান থেকে আপনারা এই জিনিসগুলো করতে পারবেন। হ্যাঁ, মানে আমরা একদম কারেক্ট টু কারেক্ট করেছি। যেমন হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো ইংলিশ হচ্ছে বিকাম, এখানে লিখেই দেওয়া আছে সুন্দর করে আরেকটু। আর আমাদের প্রত্যেকটা, আমাদের পরবর্তী যে বইটা আসবে সেই বইটাও এইভাবেই দেওয়া। হ্যাঁ, যে আপডেট ভার্সন বই আছে এখানে প্রত্যেকটা অধ্যায় দিতে পারিনি, প্রথম 6টা অধ্যায় দিতে পেরেছিলাম এবং বাকি অধ্যায়গুলোকে এত সুন্দর করে সাজাতে পারিনি। এখন আমরা প্রত্যেকটা অধ্যায় এইভাবেই সাজাবো, এইভাবে সাজানোর জন্য। যেমন এই যে দেখেন, আর ডিসপাইট এর অর্থ কি, সত্ত্বেও, হলেও, এর পরেও, ডিসপাইট প্রিপোজিশনস। এইভাবে আমরা এগুলোকে এখান থেকে বসায় দিতেছি। এই যে দেখেন এগুলো বসাচ্ছি, আর এখান থেকে আপনারা প্র্যাকটিস গুলা শুরু করবেন। এখান থেকে আপনাদের হোমওয়ার্ক গুলা শুরু হবে। এখানে অনেকগুলা শব্দের অর্থ দেওয়া আছে, ধরেন এটা লিখবেন, লেখার জন্য আপনাকে এখানে অনেকগুলা শব্দ দেওয়া আছে, আর এগুলা সমাধানগুলো নিচের দিকে দেওয়া আছে। এই যে সমাধানগুলো নিচের দিকে দেওয়া আছে। আর একটু সমাধানটা একটু সংক্ষিপ্ত করব, সমাধানটা আর একটু সহজ করব, যাতে লাইন বাই লাইন সমাধান থাকলে আপনারা ওটা ভালো করে বুঝতে পারবেন। যাই হোক, আজকে আর আমরা যাচ্ছি না বেশি দূর, আমার গলা একদম বসে গেছে, আজকে জোরে জোরে কথা বলছি এবং অনেক পড়াশোনা করতেছিলাম আর কি। যাই হোক, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। নেক্সট ক্লাস আপনাদের সাথে দেখা হবে। এই ক্লাসের পিডিএফটা আপনাদেরকে আমরা দ্রুত দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বাসায় পড়তে পারেন। ওকে, আল্লাহ হাফিজ।